আচ্ছা, আজকে আমাদের অনুষ্ঠান আমরা শুরু করতে যাচ্ছি দিশারি পাবলিক লাইব্রেরির পক্ষ থেকে। আজকে আজকের অনুষ্ঠানের আম, শিরোনাম হলো 21 শতকে নজরুলকে যেভাবে পড়ব। তার আগে আমরা কয়েকটা কথা বলে নিতে চাই দিশারি পাবলিক লাইব্রেরি সম্পর্কে। 2022 সালে আমাদের এই লাইব্রেরি প্রতিষ্ঠা হয় মিল্পিটাস শহরে, সিলিকন ভ্যালিতে। এবং আমাদের লক্ষ্য ছিল যে লাইব্রেরিটি শুধুমাত্র একটি বই আদান প্রদানের জায়গাই হবে না, সেটি একটি মুক্ত চিন্তার জায়গা এবং আহ, নানান রকম চিন্তা ভাবনার আদান প্রদানের একটা কেন্দ্রস্থল হবে। এই এই ধরনের জায়গা আস্তে আস্তে আমরা দেখতে পাচ্ছি চারিদিক থেকে সংকুচিত হচ্ছে। তাই জন্য এই লাইব্রেরিটা আমাদের সেই ভাবে আমাদের কাছে একটা বড় আহ, ভাবে অংশের কাজ করবে ভেবে আমরা তৈরি করেছিলাম লাইব্রেরিটা। পরিবেশ সচেতনতা, যুক্তিবাদী চিন্তাভাবনা, ধর্মনিরপেক্ষতা অবলম্বন করে সামাজিক চেতনার বিষয়ে মানুষকে অবগত করা, এবং সবচেয়ে বড় কথা হলো যে আমাদের বাংলা ভাষার শিকড় সম্পর্কে মানুষের মধ্যে ধারণা তুলে ধরা। এইটাই ছিল আমাদের দিশারি লাইব্রেরির মূল লক্ষ্য। নানান রকম বই পাঠ আলোচনা, আজকে যেমন একটি আলোচনা সভা হচ্ছে, এরকম বিভিন্ন রকমের বিষয় নিয়ে আমরা আলোচনা করেছি এর আগে। প্রামাণ্য ছবি বা এমনি ছায়াছবি প্রদর্শন করা, এইসব আমাদের কার্যকলাপের মধ্যে পড়ে। এবং আমাদের এখনকার একটা পরিকল্পনা হচ্ছে একটি দিশারির সাহিত্য সংকলন ধ্বনির প্রকাশনা, যেটি এই বছরের শেষের দিকে বেরোনোর কথা হচ্ছে। তো এই বলে আমি আমাদের আজকের যিনি বক্তা অর্কদেবকে অবশ্যই আহ, অনেক অভিনন্দন জানাচ্ছি, এবং অনির্বাণকে বলছি যে ও কিছু বলার জন্য অর্ক সম্পর্কে। ধন্যবাদ জয়দীপ। আজকে দিশারির এই আলোচনাতে আমরা পেয়েছি অর্ক দেবকে। অর্ক পশ্চিমবাংলার সাম্প্রতিককালের সাংবাদিকতার জগতের এক অন্যতম গুরুত্বপূর্ণ এবং উদীয়মান নাম। তবে অর্কর কর্মতৎপরতা এবং কাজের বিস্তৃতি শুধু এপার বাংলাতে নয়, ওপারেও সমানভাবে সমাদৃত হচ্ছে। জনপ্রিয় অনলাইন পত্রিকা ইনস্ক্রিপ্ট.মি এর প্রধান সম্পাদক অর্ক সাংবাদিকতা করেছেন সিএনএন নেটওয়ার্ক, 18, এশিয়ানেট নিউজ এবং আনন্দবাজার পত্রিকায়। সামাজিক মাধ্যমেও একইভাবে উজ্জ্বল অর্কর উপস্থিতি। অর্ক ঠেক পডকাস্টের মাধ্যমে আম, দেশ বিদেশের বহু বাঙালিদের সাথে কাছে তিনি পৌঁছেছেন। তেমনি ডিকোড বাংলাদেশের মতো অত্যন্ত জরুরি একটা প্রয়াসের জন্য অর্ককে বিশেষভাবে মনে রাখবে দুই বাংলার সম্প্রীতিকামী বহু মানুষ এবং পরবর্তী প্রজন্মের ইতিহাসবিদ এবং গবেষক মহল। এছাড়াও অর্ক বর্তমান প্রজন্মের এক অন্যতম সফল সাহিত্যিকও। ফেসবুক ও মুখোশ, তুষার, গণিকা সংবাদ, কথাবার্তা, অসুখী সময়ের বিবরণ ইত্যাদি বিষয়ের লেখক হিসাবে অর্কর অবদান খুবই গুরুত্বপূর্ণ বর্তমান বাংলা সাহিত্য জগতের প্রেক্ষাপটে। তবে আজকের আলোচনাতে আমরা অর্কর যে গবেষক সত্তা তার থেকেও কিছু উপাদান পেতে চলেছি। অর্ক বর্তমান প্রজন্মের এক অত্যন্ত গুরুত্বপূর্ণ একাডেমিক কাজী নজরুল বিষয়ে। অর্ক নজরুল সেন্টার ফর সোশ্যাল অ্যান্ড কালচারাল স্টাডিজ, কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের ফেলো, এবং ওর লেখা বই ইসলামের সাংবাদিকতা একটি সমালোচনা বহুল পঠিত এবং গবেষণা জগতে ইতিমধ্যেই বহু চর্চিত। অতি সাম্প্রতিকে আমাদের উপমহাদেশের রক্তক্ষয়ী যুদ্ধের আবহেই শুধু নয়, সমাজের বিভিন্ন স্তরে বিভিন্ন রঙের সাম্প্রদায়িকতার বিষবাষ্পর যে নিত্য উদ্গীরণ হচ্ছে, সেই প্রেক্ষিতে নজরুলকে পড়ার এবং আবার জনকৃষ্টির মূল স্রোতে তাকে যাপন করার আজ বিশেষভাবে প্রয়োজনীয় এই বাংলা অঞ্চলে, বাংলাভাষী মানুষের মধ্যেই। আম, নজরুলের সমস্ত সৃষ্টিকর্মে, সে কবিতায় হোক কি গানের কথায় সুরে বা লাঙল, নবযুগ, ধূমকেতুর সাংবাদিকতাই হোক, সম্প্রদায়গত সংশ্লেষের যে আপ্রাণ প্রচেষ্টা, তা স্মরণ, উদযাপন এবং ধারণের মাধ্যমেই হয়তো আমরা একদিন এই বিদ্বেষ অবিশ্বাসের বদ্ধ প্রকোষ্ঠ থেকে বেরোতে পারব। এই বলেই আমি অর্ককে আজকের আলোচনার যে শিরোনাম
কাজী নজরুল ইসলাম 21 শতকে যেভাবে পড়ব সে বিষয়ে বলতে আহ্বান জানাচ্ছি। অর্ক। আশা করি আপনারা সকলে আমার কথা শুনতে পাচ্ছেন, আমাকে দেখতে পাচ্ছেন। দিশারি ফাউন্ডেশনের এমন একটা উদ্যোগ, আহ, দেশের, রাজ্যের, নিজের কমিউনিটি থেকে একটু দূরে থেকেও, ভৌগোলিকভাবে দূরে থেকেও আসলে জুড়ে থাকার যে প্রয়াস, আমি সেই প্রয়াসটাকে কুর্নিশ জানাই। আর জয়দীপদা বা অনির্বাণদা যে আমার সম্পর্কে যে ভালো কথাগুলো বললেন, সেই ভালো কথাগুলিতে স্বাভাবিকভাবেই কান গরম হয়ে যায়, অস্বস্তি হয়। কিন্তু আমি খুব মন দিয়ে শুনছিলাম ওদের, আপনাদের শব্দ চয়নের জন্য। আপনারা কি সুন্দর করে শব্দ চয়ন করছিলেন। আহ, আমার খুব ভালো লাগে কেউ যদি খুব গুছিয়ে সুন্দর করে বাক্য শব্দ চয়ন করে। আহ, আমি 2020 থেকে 22 নজরুল ফেলো ছিলাম। আমি কি তার আগে নজরুল নিয়ে কোনো পড়াশোনা করিনি? করেছিলাম, সব বাঙালি যেমন করে। এমনকি ময়ূক রঞ্জন ঘোষও ওই একই বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান, সাম্প্রদায়িকতা বিরোধী বিদ্রোহী কবি, রবীন্দ্রনাথের সঙ্গে একই পংক্তিতে বসা কবি। তবে 20 থেকে 22 অ্যান্ড অনওয়ার্ডস এই সময়ের আমাদের চারপাশে যা ঘটছে, সেই সময় আমি একদম প্রাতিষ্ঠানিক সাংবাদিকতা আর একদম প্রাণ কেন্দ্রে ছিলাম, তার চুম্বকের মধ্যে ছিলাম। চারপাশে যা ঘটছে তাতে প্রাতিষ্ঠানিক সাংবাদিকরা যেভাবে রিয়াক্ট করছেন বা করছেন না, সেগুলো দেখার সুযোগ পেয়েছিলাম, তার মধ্যে থাকার সুযোগ পেয়েছিলাম, এবং অবসাদগ্রস্ত হওয়ার একটা পরিণতির মধ্যে দিয়ে যাচ্ছিলাম আমি। তখন আমি প্রাক কোভিড সময় থেকে নজরুলকে নিজের মতো করে খুঁজতে শুরু করি। সেই খোঁজ এখনো সূচনা পর্বেই আছে। আমাকে কেউ নজরুল গবেষক বললে বিনয় নয়, আমি উম খুব জোর গলায় বলি যে আমি একদম নজরুল গবেষক নই, আমি নজরুল জিজ্ঞাসু, নজরুল অনুসন্ধিৎসু। আহ, আসলে নজরুল গবেষক সারা বিশ্বেই কজন আছেন, সে বিষয়েই আমার একটা খুব গভীরতর সন্দেহ রয়েছে। এই এত বড় কথাটা বলছি, তার কারণ হলো ন- নজরুল ইসলাম এত কোনোভাবে কি আমার লাইনটা বিচ্ছিন্ন হলো? আপনারা শুনতে পাচ্ছেন, দেখতে পাচ্ছেন? না, এবারে আবার শুনতে পাচ্ছি। একটু ক্যামেরাটা এদিক ওদিক হয়ে গেছিল, তবে এখন শুনতে পাচ্ছি। পাচ্ছেন? ওকে, ওকে। তো আহ, যেটা বলছিলাম যে নজরুল ইসলামের মতো একজন পপুলার পোয়েট, তার বডি অফ ওয়ার্ক, একজন কবিকে, একজন ব্যক্তিকে আমরা কিভাবে মনে রাখি? মূলত তো মনে রাখি তার বডি অফ ওয়ার্ক দিয়ে, তার কাজ দিয়ে। আমি নজরুলকে খুঁজতে গিয়ে যা পেয়েছি তার সার কথা হলো যে নজরুলের বডি অফ ওয়ার্কের সিংহভাগ আজও অপঠিত, আজও লোকচক্ষুর অন্তরালে রয়েছে। এবং সব থেকে বড় কথা যে আন্তর্জাতিক ভাবে তাকে তাকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার ব্যাপারে, আহ, অনুবাদ করার ব্যাপারে, তাকে কন্টেক্সচুয়ালাইজ করার ব্যাপারে, ইন্টারকন্টিনেন্টাল জায়গা থেকে তাকে পড়ার ব্যাপারে, ইতিহাস সমাজতত্ত্বের সঙ্গে তাকে মিলিয়ে পড়ার ব্যাপারে, অন্যান্য দেশের তুলনামূলক সাহিত্যে যেভাবে পড়া হয়, অন্যান্য দেশের, অন্যান্য প্রভিন্সের, অন্যান্য লেখক এবং অন্যান্য ঘটনা প্রবাহের সঙ্গে নজরুলের সাহিত্যকে মিলিয়ে পড়ার জায়গা থেকে আমরা ব্যাপকভাবে পিছিয়ে আছি। ব্যাপকভাবে আমাদের আমাদের চিন্তার দৈন্য, আমাদের উম আহ এক এক ধরনের দারিদ্র্যই কাজ করেছে বলবো। সেই কারণে আমি সবসময় নিজেকে নজরুল পড়ুয়া ভাবি। আমি নজরুলকে খুঁজতে চাই, বুঝতে চাই, পড়তে চাই, নতুন করে দেখতে চাই, এবং আমার সময়ের সঙ্গে মিলিয়ে দেখতে চাই যে আদৌ কি সত্যি। এমন তো হতেই পারে যে আমি নজরুলকে খুব টানছি, আদৌ নজরুলের কোনো প্রয়োজনীয়তা নেই, মানে যতীন্দ্রমোহন বাগচি, মহিতলাল মজুমদার, সমাজ কি খুব তাকে নিয়ে ভাবছে বা ভাবার প্রয়োজন আছে? নজরুলও কি সেখানেই বসবেন? সত্যেন্দ্রনাথ দত্ত, নজরুল কি সেখানে বসবেন? নাকি
সত্যি গোটা বিশ্বে যা ঘটছে সেইখানে নজরুলকে নতুন করে দেখার পড়ার অবকাশ আছে। এই প্রশ্নটা নিয়ে আমি ঘুরছি, এবং আমি সত্যি আপনাদের সামনে মানে বক্তৃতা আকারে বলছি না, বক্তৃতার মতো করে গোল গোল করে বলছি না, আমি খুব বিনীতভাবে আপনাদের সামনে এই স্টেটমেন্ট দিচ্ছি। সত্যি ভারতবর্ষে যদি একজন কবিকে এই মুহূর্তে গোটা বিশ্বের কনটেক্সটে পার্টিনেন্ট বলে ভাবতে হয়, আর রবীন্দ্রনাথকে সভয়ে সসম্মানে মাথায় রেখে বলছি, তিনি কিন্তু নজরুল ইসলাম। আমি আমার বলায় এইটাই প্রমাণ করার চেষ্টা করব, আমার আমার এই ভাবনাটাকেই আপনাদের সামনে রাখার চেষ্টা করব, যে আজকে আগের শতকে আমরা যেভাবে নজরুলকে দেখেছি, যেভাবে বোঝার চেষ্টা করেছি, যেভাবে পড়ার চেষ্টা করেছি, তার ফাঁকগুলো কোথায় ছিল। আজকে নজরুলকে কিভাবে পড়া যেতে পারে, কোন জায়গা থেকে নজরুলকে রিডিফাইন করা যেতে পারে, নতুন সংজ্ঞায় একজন নতুন নজরুলকে খুঁজে পাওয়া যায় কিনা, এই এই প্রতর্কটায় আমি দুটো দিকে যাব। একটা দিকে আমি বলবো নজরুল মানে কি। নজরুল এই 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 শব্দটা বললে যে চিন্তাবিশ্বটা আমার সামনে ধরা পড়ে, তার অবয়বটা কেমন, তাকে আমি কিভাবে ধরবো, তাকে আমি কিভাবে দেখবো। আর তার পরের অংশটায় আমি যাব, আমি আপনাদের বলার চেষ্টা করব যে গোটা বিশ্বের সাহিত্যের সঙ্গে নজরুলকে কিভাবে আমরা এই মুহূর্তে ইন্টারকানেক্ট করতে পারি। দেখুন, নজরুল মানে না, এইটা দিয়ে আজকে আমাদের কথাবার্তা শুরু হতে পারে। নজরুল মানে কনসেন্টের উল্টো দিকে দাঁড়িয়ে থাকা ডিসেন্ট না। আমরা যে রাষ্ট্রগুলিতে আমরা থাকি, সেটা ইউএস হোক, বাংলাদেশ হোক, ভারত হোক, এই রাষ্ট্রগুলি নামের পাশে ডেমোক্রেটিক বা রিপাবলিক এই ধরনের কথাগুলি লাগালেও আসলে কিন্তু এই রাষ্ট্রগুলিতে একটা কোয়াসি রিপাবলিক বা কোয়াসি ডেমোক্রেটিক একটা পরিস্থিতি থাকে, কিন্তু আসলে গণতন্ত্র তেমন প্র্যাকটিস হয় না। মানে ততক্ষণই গণতন্ত্র প্র্যাকটিস হয় যতক্ষণ তুমি রাষ্ট্রকে না বলছো না। রাষ্ট্রকে না বললে সে তোমার উপর খেপে যাবে। এটা আমরা আমরা তিনটি দেশেই বারবার দেখতে পাই। মানে অনেকটা পুরুষতান্ত্রিক পরিবারের বর্দার মতো, কখনো সে অনাস্থা সহ্য করবে না, সে জনতাকে নরমে গরমে নানাভাবে বেঁধে রাখবে। সে সে জনতাকে কার্বোহাইড্রেট দেবে, রেশন দেবে, ভাতা দেবে, এবং নাগরিক সমাজ সেসব নিয়ে, সামান্য বিনোদন নিয়ে, দুঃখ কষ্ট গায়ে না মেখে চুপ করে থাকবে, সহ্য করবে, রাখবে না। যদি কেউ রেগে যায়, শাসক চেষ্টা করবে তার মুখ বন্ধ করতে, তাকে পায়ে শেকল পরিয়ে দেশের বিমানে তুলে দিতে, তাকে ডিপোর্ট করতে, তাকে জেলে ভরতে, তাকে অপমান করতে, তাকে হেনস্থা করতে, তার চাকরি কেড়ে নিতে। আর আরেকটাও আমরা দেখি যে সেই ব্যক্তিটিকে কিনে নেওয়ারও একটা প্রবণতা থাকে। এই যে কিনে নেওয়া, নিজের দলে নিয়ে নেওয়া অথবা চুপ করিয়ে দেওয়া, তার বাইরে, তার মাঝামাঝি যে যে শীত কেটে বেরিয়ে যাচ্ছে, সে ফাঁক ফাঁক বলে বেরিয়ে যাচ্ছে, যে কিছুতেই চুপ করছে না, রাষ্ট্রের কিন্তু সবচেয়ে বড় মাথা ব্যথা সেই লোকটি। মানে রাষ্ট্র চেষ্টা করে তাকে দেশান্তরী করার, রাষ্ট্র চেষ্টা করে তাকে উম তার উপর নিষেধাজ্ঞা নামিয়ে আনার। মানে আমি বলছি, কালের প্রবাহমানতায় এমনই হয়। কিন্তু একটি লেখকের বই পড়ালে, একটি লেখকের লেখা নিষিদ্ধ করলে, একজন নজরুলকে চুপ করিয়ে দিলে, আদৌ কি সেই সেই চুপ করিয়ে দেওয়াটা পার্মানেন্ট হয়? আমরা যদি নজরুলকে চুম্বক করে গোটা বিশ্বের ওই নায়ের বৃত্তটাই ঘুরি, ওই নাটাকে যদি আমরা খোঁজ করি, যে যারা এমনতর না বলেছেন ঠিক নজরুলের মতো, শুধু সাহিত্যে নয়, নানা দিকে, তাদের পরিণতি কি হয়েছে, রাষ্ট্রের সঙ্গে তাদের সংঘর্ষটা কেমন হয়েছে। নজরুলকে এ প্রসঙ্গে মাথায় রাখছি কেন? তার কারণ আপনারা নিশ্চয়ই জানেন যে নজরুলের লেখা জীবনের প্রথম দশকে, মানে 20-এর দশকে, যখন বাংলা কবিতায় আধুনিকতার ছোঁয়াচ লাগছে, পশ্চিমী কাব্যের সুষমা বাংলা কবিতায় আসছে,
আস্তে আস্তে কিটস, শেলি, বায়রন তাদের প্রভাব বাংলা কবিতায় পড়ছে, আহ, আধুনিকতা একটা নতুন সংজ্ঞা পাচ্ছে, সে সময় নজরুলও লিখতে আসছেন। আর তার 5টি কাব্যগ্রন্থ, যুগবাণী, ভাঙার গান, বিষের বাসী, উম প্রলয়বাসী, চন্দ্রবিন্দু, 5টি বই নিষিদ্ধ ঘোষণা হচ্ছে। এবং এই বইগুলি বেশিরভাগই প্রাক স্বাধীনতা যুগে আর প্রকাশিত হয়নি, স্বাধীনতার পর প্রকাশিত হয়েছে। ভারতবর্ষে তো শুধু নয়, সারা পৃথিবীতেই এমন উদাহরণ কিন্তু হাতে গোনা, যে একটি লোকের এক দশকে, আমরা রুশদির বই আজকে দেখছি নিষিদ্ধ হয়ে যাওয়ার পর সারা পৃথিবীতে কি হুল্লোড়, এক দশকে একটি লোকের 5টি বই রাষ্ট্র নিষিদ্ধ করছে, এটা কিন্তু বিরলতম ঘটনা। আমরা এগুলো নিয়ে আলোচনা কম করি। এখন কথা হচ্ছে, আরো তো কত লোক ছিল, নিশ্চয়ই নানা রকম দমন পীড়ন হয়েছে, কিন্তু এই লোকটাকে ব্রিটিশ পুলিশ, ব্রিটিশ শাসক টার্গেট করলো কেন? এর পেছনে ফেউ লেলিয়ে দিল কেন? এর পেছনে গুপ্তচর লাগিয়ে দিল কেন? আসলে ওই যে নজরুল মানে বলছি ন্যায়ের পতাকা বাহক, এই ন্যায়ের পতাকা বাহক নজরুল কবে থেকে হলেন? নজরুল কি প্রথম? এই ন্যায়ের ঐতিহ্যটাকে কিভাবে আমরা দেখতে পারি? নজরুলের আগে কে বা কারা? আমরা একদম চলে যেতে পারি প্রাচীন গ্রিসে, যেখানে সক্রেটিস বলে একটি লোক, সে ছেলে মেয়েদের সঙ্গে সঙ্গ করছে, সে পুরনো দেবদেবীকে অস্বীকার করছে, সে রাষ্ট্রকে অনর্গল প্রশ্ন করছে, এবং এবং চারপাশকে রাগিয়ে দিচ্ছে, সমস্ত প্রতিষ্ঠানের বিরুদ্ধে কথা বলছে। সক্রেটিসকে প্রশ্ন করেছিলেন, সক্রেটিসের বিরুদ্ধে গিয়েছিলেন, সক্রেটিসকে মানে বিপদে ফেলতে চেয়েছিলেন কিন্তু একজন কবি, তার নাম মেলেটাস। এথেন্সে একটা ভোটাভুটি হয়, সক্রেটিস আহ মানে খুব সামান্য 220টা ভোট পেয়েছিলেন সক্রেটিস, অর্থাৎ 60টা ভোটে সক্রেটিস হেরে যায়। এখন সক্রেটিসের সুযোগ ছিল মাফ চেয়ে নেওয়া, কিন্তু সক্রেটিস মাফ চাননি, তিনি হেমলক বিষ পান করে মৃত্যুবরণ করেন। আপনারা গ্যালিলিওর কথা ভাবতে পারেন। গ্যালিলিও, আপনারা জানেন যে 1615-16 এইরকম একটা সময় তাকে প্রথম কার্ডিনাল থ্রেট করে, বলে যে হেলিওসেন্ট্রিজম যে যে গ্যালিলিও প্রচার করছে সেটা ভুল, সেটাকে বন্ধ রাখতে। 1632 নাগাদ গ্যালিলিও থামেননি, স্বাভাবিক। ডায়ালগ কনসার্নিং টু চিফ ওয়ার্ল্ড সিস্টেম এই নামে গ্যালিলিওর যে গবেষণা সেটি প্রকাশ হয়। তারপরই গ্যালিলিওকে জেলে পোড়া হলো, 8 বছর জেলে ভর্তি রইলেন। গ্যালিলিওর চোখ খারাপ হয়ে যায়, গ্যালিলিও খুবই অসুস্থ হয়ে পড়ে, এবং গ্যালিলিওকে শর্ত দেওয়া হয়, তুমি যদি জেলের বাইরে বেরিয়ে বলো আমার ভুল হয়েছে, তাহলে ঠিক আছে, তাহলে তোমাকে ক্ষমা করে দেওয়া হবে। গ্যালিলিও জেলের বাইরে এসে বলেন যে হ্যাঁ, আমার খুবই ভুল হয়ে গেছে, আমি বুঝতে পারিনি, আমি শুনেছি, আমি দেখিনি। সৌম্যমিত্র নাটকে এরকম একটা দৃশ্য আছে যে গ্যালিলিও জেলের বাইরে অবশ্যই এসে বলছেন ভুল হয়ে গেছে, কিন্তু তার আগে তিনি তার মূল গবেষণাটা তার ছাত্রের হাতে দিয়ে দেশান্তরে পাঠিয়ে দিচ্ছেন। অর্থাৎ ভুল স্বীকারটা এখানে একটা ফার্স, তিনি তার নাটাকেই জারি রাখছেন, একটা ছদ্ম ভুল স্বীকার করছেন। এবার দেখুন, এই 500 বছর পর আজকে চার্চ বলছে, এই 90-এর দশকে চার্চ বলেছে আমাদের ভুল হয়েছিল। 500 বছর মাঝখানে চলে গেছে। আপনারা জানেন ভলতেয়ারের কথা, তার কাদিদ উপন্যাসটি আহ আহ নিষিদ্ধ হয়েছিল, তার লেটার্স কনসার্নিং টু নেশনস নিষিদ্ধ হয়েছিল, এবং তাকে বাস্তিলে আটকে রাখা হয়েছিল। কিন্তু আজও ভলতেয়ার আন্তর্জাতিক ভাবে পঠিত হচ্ছে, তার তার নাটাকে মানুষ স্মরণ করছে, এবং যে লোকটি বেগরবাই করবেই, রাষ্ট্র তাকে রাজবন্দী করবে এবং ইতিহাস তাকে স্মরণ করবে, এই ঐতিহ্যের বিস্তারটা আমরা দেখতে পাচ্ছি। এবার আমরা সরাসরি নজরুলের প্রসঙ্গে চলে আসি। নজরুল এদের সঙ্গে কিভাবে জুড়ে যান? নজরুলের সাহিত্য কীর্তির ব্যাপকতা আমরা এই ছোট পরিসরে ধরতে পারবো না, শুধু বলতে পারি যে উম 20-এর দশকটায় নজরুলের কার্যকলাপ, 1919-20 এই সময়টা থেকে নজরুলের সাহিত্যিক উন্মেষ, সাহিত্যিক বিস্তার শুরু হচ্ছে। তার আগে যখন তিনি সেনায় ছিলেন, রুশ বিপ্লব তার মনকে আন্দোলিত করেছিল,
তার তার লেখায় সর্বহারার জয়গান, বিপ্লবের বন্দনা, প্রলেতারিয়েতের মুক্তির ডাক, এগুলি আমরা তার লেখায় প্রথম থেকেই পাচ্ছিলাম। নজরুলের যে বইটি প্রথম শাসকের কোপে পড়ে তার নাম যুগবাণী, নবযুগ পত্রিকায় লেখা আহ, যে সম্পাদকীয় গুলো তার সংকলন। 1922 সালের 27 অক্টোবর, আমি যদি খুব ভুল না করি, যুগবাণী আর্য পাবলিশিং হাউস বলে একটি জায়গা থেকে প্রকাশিত হয়। পুলিশ সেখানে হানা দিয়ে যুগবাণীর সমস্ত কপি বাজেয়াপ্ত করে। নজরুল এতই বুদ্ধিমান এবং মানে চতুর, দুষ্টবুদ্ধি সম্পন্ন ছিলেন, তিনি আর্য পাবলিশিং থেকে বইটি প্রকাশ করলেও যুগবাণীর প্রকাশক হিসেবে কিন্তু আর্য পাবলিশিং নয়, নজরুলের নিজের নাম দেওয়া এবং পরিবেশক হিসেবে আর্য পাবলিশিং এর নাম দেওয়া হয়। অর্থাৎ প্রকাশনা সংস্থাকে বাঁচাতে, আইন ফাঁকি দিতে তিনি এই কৌশলটি প্রয়োগ করেছিলেন। এখানে আপনারা ভলতেয়ারের সঙ্গে নজরুলের একটা মিল পাবেন। ভলতেয়ার শাসকের রক্তচক্ষু এড়াতেই নানা বেনামি প্রকাশনা থেকে বই ছাপাতেন, বেনামে লিখতেন। আমরা দেখতে পাই যুগবাণী বইটি সেই ব্যান্ড হচ্ছে, আর কখনো সে বইটি পরাধীন ভারতে প্রকাশিত হয়নি। পরে 1949 সালে তৎকালীন পূর্ব পাকিস্তানে আমি সেই সংকলনটি হাতে নিয়ে দেখেছি, যুগবাণী বইটির দ্বিতীয় সংস্করণ ছাপা হয় এবং বইটি থেকে প্রাপ্ত অর্থ কবির চিকিৎসা খাতে দেওয়া হয়, এটা বইয়ের সামনে লেখাও আছে। আর কলকাতায় অ্যান্টলিক বাগান লেন থেকে বইটি অন্তত 3টি সংস্করণ প্রকাশিত হয়েছে, সেটা আমি খুঁজে পেয়েছি আর কি। এবং এই বইটির সঙ্গে জড়িয়ে ছিলেন খালেদ চৌধুরীর মতো লোক পরের দিকে আর কি। তো যুগবাণী বইটি তার প্রকাশের 100 বছর পর যুগবাণীর যে মেটেরিয়াল সেটা আন্তর্জাতিকভাবে প্রকাশ করা সম্ভব হয়েছে। এখন আমি এই রকম সাফল্য ব্যর্থতার ছোট ছোট তথ্যে যেতে চাই না, আমি শুধু একটু ছুঁয়ে ছুঁয়ে যাব এই নজরুলের এই সময়ের কাজগুলি। এই সময়ই 1924 সালে 11টি কাব্যগানের একটি সংকলন ভাঙার গান প্রকাশিত হয়েছিল। প্রকাশিত হওয়া মাত্রই বইটি নিষিদ্ধ হয়। তারপরে 25 বছর, মানে স্বাধীনতার আগের সময়টায় বইটি নাগরিক পরিসরে ছিল না। কিন্তু একজন মানুষ, আমরা যে গণসঙ্গীত বলি, আমরা যে ফোক বলি, যেগুলি মানুষের মুখে মুখে করে এবং স্মৃতিতে থাকে, একজন কবি কতটা সফল হলে 24 বছর তার বইটি বাজারে নেই অথচ তার গান মানুষের মুখে মুখে ফিরছে। ভাঙার গানের প্রথম কাব্যটি ছিল কারারই লৌহ কপাট, ভেঙে ফেল করলে লোপাট, রক্ত জমাট পাষাণ বেদীর ভীষণ পূজা। যাই হোক, আমি বলছি যে এটা তো আজও ভারতে, বাংলাদেশে মানুষের বিদ্রোহী মন খাতা না দেখে গাইছে। এইটা তার রেলিভেন্স। বিষের বাঁশি এই একই সময় নিষিদ্ধ হচ্ছে। একটা কাগজে সে সময় গেজেট বার করে সরকার বিষের বাঁশি নিষিদ্ধ করার কথা বলে। পাশাপাশি প্রলয় শিখা, চন্দ্রবিন্দু এগুলোও নিষিদ্ধ হয়। কিন্তু দেখুন, এই যে পরপর বইপত্র নিষিদ্ধ হচ্ছে, নজরুল কি নিজের না থেকে সরে আসছেন? নজরুল কি নিজেকে বদলে ফেলছেন, নাকি নিজের সত্যটাকেই অবলম্বন করে দাঁড়িয়ে রয়েছেন? নজরুলের সমবয়সী জার্মান চিন্তক হারবার্ট মার্কিউস তিনি দেখান যে একজন মানুষের উপর নিষেধাজ্ঞা জারি করা হয় মূলত 3টি কারণ: ক্ষমতাটাকে ধরে রাখতে, তার বাঁকা তীব্র অন্তর্ভেদী দৃষ্টিটাকে আটকে দিতে, এবং সমাজে একটা সমসত্ব হ্যাঁ তৈরি করতে, যে সকলেই হ্যাঁ বলবে। কিন্তু কেউ কেউ থাকেন যারা মরণে আমরণে না বলে যান, যেমন গ্যালিলিও, যেমন সলজেনিৎসিনের কথা মনে করতে পারে। আহ স্তালিন তাকে গুলাগে পৌঁছে দেওয়ার বন্দোবস্ত করেছিলেন। সেখান থেকে তিনি ওয়ান ডে ইন দ্য লাইফ অফ ইভান দেনিসোভিচ লেখেন, গুলাগ শিবির থেকে ছাড়া পেয়ে কাজাকাস্তানে যখন ছিলেন। সারা জীবন সলজেনিৎসিন ঘুরে মরেছেন। তাকে আমেরিকায় আপনারা যে দেশে থাকেন সেখানে জায়গা দেওয়া হয়েছিল। মার্কিন সরকার বেশ রসে বসেই রেখেছিল, কেননা রাশিয়ার সঙ্গে মানে রাশিয়া কত খারাপ এটা প্রমাণের একটা সুযোগ ছিল।
সলজেনিৎসিন আমেরিকায় থেকে টেকে বললেন যে সবই ভালো, আমেরিকানরা প্রচন্ড টিভি দেখে, আমার ভালো লাগছে না এরা এত টিভি দেখে। জার্মানিতে থেকেছেন, নানা জায়গায় থেকেছেন। ফের আবার রাশিয়ায় তিনি যখন ফিরে এসেছেন তখন পুতিন জামানা শুরু হয়েছে। এই যে আজকে সারা পৃথিবী পুতিনকে স্বৈরাচারী বলছে, সলজেনিৎসিন অনেক আগেই বলে ফেলেছেন পুতিন একজন স্বৈরাচারী। অর্থাৎ দেখুন, রাজা বদলে যাচ্ছে, কিন্তু সলজেনিৎসিন বা নজরুল, আমরা এই অনুষ্ঠান শুরুর আগে ওরহান পামুকের কথা বলছিলাম, তাদের নাটা কিন্তু বদলাচ্ছে না। আপনাদের মনে পড়তে পারে জাফর পানাহির কথা। তাকে যখন গৃহবন্দী করে রাখা হচ্ছে, পানাহি কি করছেন, কেকের মধ্যে চিপ ভরে দিচ্ছেন, তার মধ্যেই সিনেমাটা রয়েছে। যখন পানাহি দেখছেন যে তাকে ফলো করা হচ্ছে, তাকে তাকে স্বাভাবিকভাবে স্বাধীনভাবে কাজ করতে দেওয়া হচ্ছে না, তখন তিনি কি করছেন, তিনি লোককে দেখাচ্ছেন তিনি আসলে একটা ট্যাক্সি নিয়ে ঘুরছেন। আসলে ট্যাক্সির ভিতর ক্যামেরা ফিট করে করে এমন কৌশল তৈরি করেছেন, সিনেমাটাই ট্যাক্সিতে হয়ে যাবে। আসলে কি তিনি খুব একটা আধুনিকতার শর্ত মেনে শৈল্পিক সুষমার যে ডিসকোর্স তৈরি হয়েছে, একটার খুব নান্দনিক, সকলে একসাথে পারিবারিক ভাবে দেখবে এমন ছবি তৈরি করতে চাইছেন, নাকি তিনি রাষ্ট্রীয় সামাজিক যে অবদমন, যে দমন পীড়ন, যে অন্যায়গুলি, তার বিরুদ্ধে একটা নাকে দাঁড় করিয়ে রাখতে চাইছেন? আমার মনে হয় নাকে তিনি দাঁড় করিয়ে রাখতে পারছেন, এবং এখানেই এই ঐতিহ্যটা মিলে যায়। নজরুল থেকে ওরহান পামুক, তারা এক লাইনে এক জায়গায় দাঁড়িয়ে থাকেন। আমরা যখন একজন শিল্পীকে কালোত্তীর্ণ বলি, আমরা চেষ্টা করি যে এইভাবে বুঝতে যে তিনি কি আমার কালকে কলন করে তিনি আমার কাছে আসেন আদৌ? তিনি কি আমার গোপন দুঃখে শুশ্রূষা হয়ে আসেন? আবার এমনও হয় যে তিনি আমার সমাজের, জাতির, আমার সময়ের শিল্প নায়ক হয়ে উঠছেন। লোরকার ক্ষেত্রে এই ধরনের কথা বলা যায়, তিনি স্পেনে ফ্রাঙ্কোর বিরুদ্ধে সমস্ত স্পেনের প্রতিবাদের শিল্প নায়ক হয়ে উঠেছিলেন। মানে তিনি এমন একটা লেখা লিখে গেছেন যেটা যেন, মানে শাসককে দেখলেই আমি বলছি, শাসনে যতই ঘেরো আছে বল দুর্বলেরও, বোঝা তোর ভারী হলে ডুববে তরি খান। আজও বলছি, কালও বলেছিলাম, রবীন্দ্রনাথের গান আমরা সবাই জানি। অর্থাৎ হতভাগ্য সমষ্টির একটা শক্তি হয়ে উঠছেন তিনি। একটা বড় সময় নজরুলকে বলা হয়েছে তিনি সাময়িক কথার কবি, তিনি কালোত্তীর্ণ হতে পারবেন না, তিনি ধুয়ে যাবেন, তিনি গণমানুষের তাৎক্ষণিকতার লোক, তার বেশি তার বিস্তার নেই। আমরা আজকে এই জায়গা থেকে, ওই বলছিলাম দুভাবে ব্যাপারটাকে ভাঙবো। একটা হচ্ছে নজরুল মানে না, নজরুলের অবয়বটা আমরা দেখবো। আরেকদিকে তাকে বিশ্ব সাহিত্যের বা বিশ্বের শিল্পের প্রতিরোধের যে শিল্প, তার মধ্যে তাকে কোথায় বসাবো সেইটা দেখতে পারি। আমি ব্যক্তিগতভাবে এই নজরুলকে খুঁজতে, তাকে তাকে কাদের পাশে বসাবো সাহিত্য শিল্পের জায়গা থেকে, সেটা খুঁজতে গেলে আমি অবশ্যই চলে যাই প্যালেস্টাইনে। আমরা সবাই সেই ইতিহাস জানি, জানি বলেই আমরা এখানে এক হয়েছি। অন্তত 5বার বিশ্বাসঘাতকতার শরিক হয়েছেন ফিলিস্তিনিরা। তারা বেলফুর চুক্তির মাধ্যমে প্রতারিত হয়েছেন, তারা নাকবায় 48 সালে প্রতারিত হয়েছেন, আহ রাষ্ট্রসংঘ তাদের সঙ্গে প্রতারণা করেছে, 67-তে তারা প্রতারিত হয়েছেন, এবং 2টি ইন্তিফাদা তাদের ব্যর্থ হয়েছে। আজ তারা পৃথিবীর ইতিহাসের এই শতকের সব থেকে বড় গণহত্যার সামনে বুক পেতে দাঁড়িয়ে রয়েছেন। আমরা এই গণহত্যার আগে ফিলিস্তিনিদের জীবনটা কেমন ছিল? ফিলিস্তিনিদের গাড়ি, যদি আপনি ফিলিস্তিনে বাসিন্দা কিন্তু ফিলিস্তিনি না হন, তাহলে আপনি জানবেন একজন ফিলিস্তিনি আর আপনি যদি একই সঙ্গে এয়ারপোর্টে যাওয়া শুরু করেন, তাহলে আপনি এয়ারপোর্টে 5বার পৌঁছে যাবেন একজন ফিলিস্তিনি পৌঁছানোর সময়, 5বার যাতায়াত করে ফেলতে পারবেন। কারণ একজন ফিলিস্তিনিকে তার দেশে প্রত্যেক 10 মিনিটে একবার করে চেকপোস্টে দাঁড়াতে হয়।
নিজের দেশেই জেরুজালেম, সেখানে তারা যেতে পারে না পারমিট ছাড়া। ফিলিস্তিনিদের জন্য খটোমটো অমসৃণ দুর্গম রাস্তা, আর ইহুদিদের জন্য মসৃণ রাস্তা। আমি রবিশ কুমারের একটা অনুবাদে পড়ছিলাম, নাজি আমলেও এরম ছিল যে ইহুদিদের আলাদা নাম্বার প্লেট গাড়িতে, তেমন ফিলিস্তিনিদেরও গাড়িতে আলাদা নাম্বার প্লেট, যাতে আলাদা করে চিহ্নিত করে দেওয়া যায়। ফিলিস্তিনে যে ইহুদি সেটলাররা থাকে তাদের জন্য গণ আদালত, অথচ ফিলিস্তিনিদের জন্য ইসরায়েলি সামরিক আদালত, যে সামরিক আদালতে সাধারণত বিচারক হন প্রাক্তন সেনা, যে আদালতে কোনোদিন বিচার, ন্যায় বিচার হয় না। আর যদি ফিলিস্তিনিরা ফোঁস করে, যদি প্রতিবাদ করে, তাহলে জুটবে মার, অপমান। আমি একটি লেখার প্রসঙ্গে আমি একটি বই অনুবাদ করেছিলাম, আহেদ তামিমি, বাংলায় ওরা আমায় সিংহ বলতো, সেই বইটি অনুবাদ করার সময় পড়েছিলাম যে একটা একটা জলের ট্যাঙ্ক ইহুদিরা নিয়ে ঘোরে ফিলিস্তিনে। সেই জলের ট্যাঙ্কটার নাম ওয়াটার। স্কাঙ্ক ওয়াটার মানে তুমি যখন জমায়েত করছো, তোমার গায়ে দুর্গন্ধওয়ালা জল ছুড়ে দেওয়া হবে। প্রথমত ফিলিস্তিনিরা ভাবতো আরে এ তো জল ছুটছে, নিশ্চয়ই এরা দমন পীড়ন কমিয়ে ফেলতে এসেছে। তারপর দেখা যায় তো সেই জলে এত ফোটকা গন্ধ বেরোয় যে মানে 7 দিন 10 দিন গা থেকে সেই নোংরা বোটকা গন্ধ যায় না। এই পরিস্থিতিতে ফিলিস্তিনিরা বাঁচার লড়াই করেন। দুর্ভিক্ষ, শিশু মৃত্যু, এই সমস্তের মধ্যে তারা প্রতিরোধের কথা বলেন। তারা যখন দেশ ছাড়েন, তাদের হাতে থাকে মাহমুদ দরবিশের কবিতা। তারা যখন প্রতিরোধের আড্ডাগুলো করেন, তারা হামদালা কার্টুন নিয়ে নিশ্চয়ই কথা বলেন। নাজি আল আলীর তৈরি করা হামদালা কার্টুন, নাজি আল আলীর কার্টুন চরিত্র হামদালা, যাকে 10 বছর বয়সে দেশ ছাড়তে হয়। হামদালার বয়স 10, হামদালার বয়স বাড়ে না, হামদালার চুলে স্পাইক করা, মুষ্টিবদ্ধ হাত দুটো পেছনে রাখা, তো সে অভিমানী, সে দুঃখী। নাজিয়াল আলী 60-এর দশকে হামদালা কার্টুন আঁকতেন। আহ খুব বিখ্যাত লন্ডন থেকে একটি কুয়েতি পত্রিকায় তার কার্টুন বেরোতো। লন্ডনে অফিসের বাইরে তাকে ঘাড়ে আঘাত করে মারা হয়। আহ, আঘাত করার পর 5 দিন মতো বেঁচে ছিলেন, তারপর মারা যান। ফিলিস্তিনিরা প্রতিরোধ করার সময় মাহমুদ দারবিশের কবিতা পড়েন। মাহমুদ দারবিশ সেই লোক যার বাড়ির লোক দারবিশের ছোটবেলাতেই আহ রাতের অন্ধকারে ফিলিস্তিন ছেড়ে পালিয়ে যায়। পরে আবার তারা যখন ফিলিস্তিনে ফিরলো, তারা আর কোনো নিজের বাড়ি পেল না, বরং ইহুদি সেটলারদের মধ্যেই তাদেরকে থাকার ব্যবস্থা করে দেওয়া হলো। তো এবং ইহুদি স্কুলে দরবিশ পড়তেন, এবং তিনি আহ কবিতা লেখার হাতে খড়িটাই তার হয়েছিল ইসরায়েলি সেনাদের গান শুনে। দরবিশকে স্কুলে কবিতা পড়তে বলা হলে ইসরায়েলি আহ স্বাধীনতা দিবসে দরবিশকে যখন কবিতা পড়তে বলা হয়, দরবিশ তখন স্বরচিত কবিতা পড়েন। সেই কবিতাটা ছিল এইরকম, আমি স্মৃতি থেকে বলছি: তোমাদের যখন যেমন ইচ্ছে তোমরা তেমন খেলো, তোমরা রোদে যাও, তোমরা উৎসব আনন্দে মেতে মেতে ওঠো, কিন্তু আমাদের কোনো উৎসব নেই। আমরা কি কখনো একসাথে খেলতে পারবো? এবং এই কবিতা লেখার জন্য তাকে সামরিক বাহিনীর প্রধান ডেকে পাঠায় একটি 14 বছর বয়সী ছেলেকে। ভবিষ্যতে দরবিশ কেমন কবিতা লেখেন, একটা কবিতার কথা বলবো। আমি স্মৃতি থেকে পুরো কবিতাটা আবৃত্তি করার যোগ্যতা আমার নেই, কিন্তু কবিতাটা সকলেই জানেন, সকলকেই অনুরোধ করব পড়তে। কবিতাটার নাম আইডেন্টিটি কার্ড বা পরিচয়পত্র। কবিতাটা এইরকম ভাবে যায় যে নাম নথিভুক্ত করুন, আমি একজন আরব, আমার পরিচয়পত্র, তার নম্বর 50,000, আমার 8টি সন্তান। আরে রেগে যাচ্ছেন কেন? নাম নথিভুক্ত করুন, আমি একজন আরব, আমি পাথর ভাঙার কাজ করি।
আমার বাচ্চাদের জন্য রুটির ব্যবস্থা করতে হবে, জামা কাপড় বইয়ের ব্যবস্থা করতে হবে। আমি আপনাদের দাঁড়ে দাঁড়ে ভিক্ষে করতে চাই না, আপনাদের দোরগোড়ায় দাঁড়াতে চাই না। আমার নাম রেকর্ডে তুলুন। আমি পদবিহীন নাম, আমি অসুস্থ মানুষ, আমি এমন একটি দেশের লোক যেখানে সবাই সবকিছু রাগের ঘূর্ণিপাকে ঘোরে। আমার শিকড় আমার জন্মের আগেই নিচে নেমে গিয়েছিল, সাইপ্রাস এবং জলপাই গাছেরও আগে, আগাছা বিস্তারেরও আগে আমার শিকড় মাটির নিচে নেমে গিয়েছিল। আমার বাবা তেমন অভিজাত কেউ নন, আমার বাবা কৃষক। আমার বাড়িটা বলতে পারেন একটা কুঁড়ে ঘর। আমি একজন পদবিহীন নাম, আমার নাম তুলুন। আমি একজন আরব। আমার চুল কালো, আমার চোখ বাদামি, আমার মাথায় কেফিয়ে রয়েছে। আর আমাকে যে ছুতে আসবে সে আঁচড় খাবে। আমার ঠিকানা, আমি গায়ের ছেলে, প্রত্যন্ত গ্রাম। আমি আমি নামহীন রাস্তাঘাট থেকে উঠে এসেছি। আমাদের আমাদের ভাইরা সবাই খেতে খনিতে কাজ করে। আমার নাম নথিভুক্ত করুন, আমি একজন আরব। আমার পূর্বপুরুষের আঙুর ক্ষেত আপনারা চুরি করেছেন। যে জমিতে আমার চাষ করার কথা ছিল, আমার সন্তানদের চাষ করার কথা ছিল, সেসব জমি আপনারা চুরি করে রেখেছেন। আমার পাথরটুকু ছাড়া আর কিচ্ছু নেই। আমার নাম তুলুন। আমি মানুষকে ঘৃণা করি না, আমি সম্পত্তি ভোগ দখল করি না। তবে আমার যদি খুব খিদে পেয়ে যায়, আমি দখলদারের মাংস খাবো। সাবধান, আমার ক্ষুধা থেকে সাবধান, আমার রাগ থেকে সাবধান। এটা দরবেশের আমার মতো সব থেকে বিখ্যাত কবিতা। আহ আমার মনে পড়ছে গাফানির কথা। সেও এক মারাত্মক প্রতিভা। প্যালেস্তাইনকে বুঝতে হলে গাফানির সাহিত্য পড়তে হবে। সে বেইরুটে থাকতো, আহ এবং ইসরায়েল তার তার উপর স্পাইং করতো দিন রাত, সাংবাদিকতা করতো। গাফানি অবিশ্বাস্য গদ্য। আমাদের সময় কম, আমি আর গাফানির গদ্য এই মুহূর্তে পড়তে পারছি না। গাফানির একটা মেমোয়ার আছে। সেই মেমোয়ারে গাফানি সেই দিনটার কথা বলে যেদিন তাকে দেশ ছেড়ে চলে যেতে হচ্ছে বাবার সঙ্গে। সে যাচ্ছে তো যাচ্ছে, আর তার বাবা তার সাথে আস্তে আস্তে খারাপ ব্যবহার করছে। দুধ দুধ তোর বাবা, এরকম কথা বলছে। তো ঘাফানি বলছে যে আমি দেখছি এটা একটা ছুটি, অনুপম ছুটি, আকাশটাও ক্লাউডি, এত সুন্দর একটা পরিবেশ। কিন্তু আমি দেখছি আমার বাবাকে দেখে মনে হচ্ছে কত রাত বাবা ঘুমোয়নি। আমার বাবাকে দেখে মনে হচ্ছে আমার বাবা কত তাড়াতাড়ি বুড়ো হয়ে গেল। এই আমরা রিফিউজি হয়ে গেলাম। আমি আপনাদের ছোট করে বলি, ঘাফানির গাড়িতে করে ঘাফানি শনিবার দিন তার ভাইজিকে নিয়ে লোকাল, তো একদিন এরকম বাড়ি থেকে বেরিয়েছে, তার স্ত্রী তার 2 মিনিটের মধ্যে একটা বিরাট বিস্ফোরণের আওয়াজ পায়। গাড়িতে গাড়ি বোমা রাখা ছিল এবং যারা বোমা রেখেছিল তারা গাফানির সমস্ত দেহটা ওই 2-3 মিনিটের মধ্যে লোপাট করে দেন। গাফানির শুধুমাত্র একটা পা পাওয়া গেছিল। আমি বাংসির কথা বলতে চাই, আপনারা সকলে চেনেন। এই প্যালেস্তাইনের গা ঘেঁষে চুক্তি লঙ্ঘন করে, জেনেভা কনভেনশন লঙ্ঘন করে ইসরায়েল যে দেয়াল তুলেছে, বাংসি বারবার বারবার সেই দেওয়ালে ছবি এসেছেন, ছবি এঁকে এসেছেন। বা তার বাহিনীর কেউ কেউ, সবার নামই ভাঙছি। দেখলেই গুলি চালাবে ইসরায়েলি সশস্ত্র বাহিনী, তারপরেও কিন্তু বাংসিকে থামানো যায়নি। আজ যখন প্যালেস্তাইন একদম মানে ডাস্ট হয়ে রয়েছে, কিছু ভাঙা ভাঙা টুকরো টুকরো জিনিস, হয়তো চুলের ক্লিপ, হয়তো একটা বেড়াল ছানা, একটা শিশু যে বেলুন হাতে নিয়ে উড়তে চাইছে, বাংসি তাদের এঁকে রেখেছেন টুকরো টুকরো মন্তাজ। আপনারা জানেন জেরুজালেমে বাংসি জানলার ওপারে, আমরা হোটেলে জানলা খুলে কি করি? জানলার ওপারে সমুদ্র দেখি, জানলার ওপারে সুন্দরকে দেখি, সুন্দরকে আহ্বান জানাই। কিন্তু বাংসির হোটেলে জানা যাবে একটা দেয়াল, সমুদ্র গর্জন শোনা যাবে কিন্তু সমুদ্রকে দেখা যাবে না। অর্থাৎ ফিলিস্তিনিদের জীবনে যে যে বাস্তবতা মুখোমুখি হতে হয়, বাংসির হোটেলে তার একটা টেস্ট পাওয়া যাবে।
সেই হোটেলে চারদিকে ছড়িয়ে আছে টিয়ার গ্যাস, কার্তুজ, গুলির, বন্দুকের গুলির খোল। এইরকম ভাবেই বাংসি হোটেলটাকে তৈরি করেছে। এখন এই যে নাজরি আল আলীর হান্দালা কার্টুন, উম এই সবের দেখুন, বা নজরুল ইসলাম, এই সবের মধ্যে দেখুন তার চুম্বকটা তার কেন্দ্রে আছে, বা ওরহান পামুক তার কেন্দ্রে আছে একটা আদিম রাগ, স্বাধীনতার চূড়ান্ত অভিপ্সা, লক্ষ জনের আয়ুধ, তাদের তাদের সকলের একজন হয়ে ওঠার ক্ষমতা। যে হান্দালার কথা আমরা বলছিলাম, হান্দালা কার্টুন, সে শৈশবে তার স্বভূমি হারিয়েছে। তাই যারা শৈশব হারিয়েছে তারা সবাই হান্দালা। যারা শিশুকে নির্মল শৈশব দিতে চায় তাদের সবার মধ্যে আছে হান্দালা। বাংসির ছবি, দরবিশের কবিতা, নজরুল, তারা সকলে এই ঐতিহ্য পথের পথিক। আপনারা সকলে বিদ্রোহী কবিতাটা জানেন, আমি আমি জানি না, আমার একদম মুখস্থ হয় না কবিতা। বলবীর বল উন্নত মমশির শিরোনিহারি, আমারই নত শির ওই শিখর হিমাদ্রির বলবীর, বল মহাবিশ্বের মহাকাশ ছাড়ি, সূর্য চন্দ্র গ্রহ তারা ছাড়ি, ভুলক দুলক গোলক ভেদিয়া, খোদার আসন আরস ছেদিয়া, উঠিয়াছি চির বিস্ময় আমি বিশ্ববিধাত্রীর, মম ললাটে রুদ্র ভগবান জলে, রাজ রাজটিকা দীপ্ত জয়শ্রীর বলবীর, আমি চির উন্নত শির। আমি পাঠ করতে পারছি না, আমি কবিতাটা ভালো জানি না। এই কবিতাটা লেখার জন্য নজরুলকে চারপাশে প্রবল ব্যঙ্গ করা হয়েছে। মহিতলাল মজুমদার বলেছেন তার তার প্রবন্ধ থেকে এই কবিতাটার ভাব চুরি করা হয়েছে। কেউ বলেছে বারবার আমি বলা হচ্ছে। সজনীকান্ত দাশ ব্যঙ্গ করেছেন। নজরুল কিন্তু এমন একজন মানুষ ছিলেন, আমি এই যে 5-6 বছর পড়ে আছি, কখনো দেখিনি যে নজরুল কোনো সমালোচনার প্রত্যক্ষ জবাব দিয়েছে। একজন কবি, আমরা এই আলোচনায় ঢোকার আগেই অনির্বাণ জয়দীপ দার সঙ্গে আমি আলোচনা করছিলাম যে একজন কবি কত জনপ্রিয় হতে পারে। মুজাফফর আহমেদের স্মৃতিকথায় পড়েছি এই কবিতাটির জন্য পত্রিকার ওই সংখ্যাটি 1.5 লক্ষ পাঠক পেয়েছিল। 1.5 লক্ষ। বাড়িতে নিজের সুখী গৃহক্ষণে কখনো সময় পেলে একবার পড়ি, দেখবো ওই হামদালা কার্টুনের হামদালার যে রাগ, যদি হামদালাকে পাশে রাখি, দেখবো হামদালার যে রাগটা বিদ্রোহীর মধ্যে, দরবিশের আইডেন্টিটি কার্ডের মধ্যে সেই রাগটা আছে। অর্থাৎ যে আমিটার কথা দরবিশ বলেন আইডেন্টিটি কার্ডে, আমি একজন আরব, সেই আমিটাই কিন্তু বিদ্রোহীর আমি। সে হতভাগ্য, সে কোনো ব্যক্তি নয়, সে সমস্ত পরাভূতের একজন। সেই বলছে আছে বল দুর্বলেরও। এ কবিতা থেকে যারা সকলে যুগে যুগে সাহস সঞ্চয় করবে, তারা সকলেই হান্দালা, তারা সকলেই বাংসির পথের প্রতীক, তারা সকলেই বিদ্রোহী, তারা সবাই এ কবিতার আমি, তারা সকলেই আরব, তারা সকলেই বিদ্রোহী, তারা সকলেই হান্দালা। একটা পরাধীন দেশে, সেটা প্যালেস্তাইন হোক বা ভারত, এই যে লক্ষ জনের একজন হয়ে ওঠা, লক্ষ জনের স্বর হয়ে ওঠাটা যে একটি কাব্য গুণ, সেটা যে ত্রুটি নয়। যে কবিতায় সে কবিতা যে আসলে মহাকালের দরবারে বেঁচে যায়, বারবার ফিরে আসে, সহস্রবার দেশ কালের সীমা ভেঙে, সমস্ত ম্লানিমা ভেঙে, মানুষের জীবনের যাপনের সমস্ত গ্লানিময় দিনে সেই কবিতা যে ফিরে আসে। এবং সেই কারণেই যে লোরকা, দরপিশ, ঘাফানি, নজরুল ইসলামরা থেকে যান, এই বোধটা 20 শতকের কাব্য সমালোচকদের মধ্যে তৈরি হয়নি। তাই তারা নজরুল ইসলামকে সাম্প্রদায়িকতার কবি বলে দাগিয়ে দিয়েছেন। তাই ময়ূর রঞ্জন ঘোষের মতো লোক নজরুল বলতে ওই একই বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান, নিজের যোগ্যতা, মধ্যবিত্ত হিন্দুত্ববাদী সংকীর্ণ মনা যে বাঙালি, তারই তারই একজন প্রতিভু হয়ে হয়ে উঠতে চান এইসব কথার মাধ্যমে। আমরা নজরুলকে এভাবে দেখেছি, কিন্তু দেখলে ওইভাবেও দেখা যেত যে সে
ফিরে ফিরে আসছে সহস্রবার দেশকালের সীমা ভেঙে। সে প্যালেস্তাইনে ফিরছে, সে জার্মানিতে ফিরছে, সে সমস্ত অপরের হয়ে ফিরছে। আমি বিদ্রোহী কবিতাটার একটি জায়গা প্রচন্ড ভালোবাসি, আপনাদের সামনে বলতে চাই। এই কবিতাটা একটা জায়গায় আছে না, আমি বন্ধন হারা কুমারীর বেনি, তন্নি নয়নে বন্যি, আমি ষোড়শীর হৃদি সরোজ সেজ, প্রেমে উদ্দাম আমি ধন্যী। এই যে তন্নি নয়নে বন্যি, এই কথাটা লক্ষ্য করুন। রবীন্দ্রনাথের লেখা আছে চোখের চাওয়ার হাওয়ায়, চোখের চাওয়ার হাওয়া মন দোলায়। আবার এই চোখের চাওয়ার হাওয়া মানে তন্নি নয়নের বন্যি মানুষের মনকে বিপ্লবের দিকেও নিয়ে যেতে পারে। তার প্রমাণ রক্তকরবী। আমরা দেখি নন্দিনী যখন বিপ্লবের পথে হাঁটে, তখন সেই তন্নি নয়ন বন্যিকেই ফলো করে রাজা, বিশু পাগলা সবাই। যে রাজা, রক্তকরবী মনে আছে সকলে, যে রাজা রঞ্জনকে মেরেছে, সেও কিন্তু নন্দিনীর পেছন পেছন ঘুরছে, নন্দিনীকে ফলো করছে। যে বিশু নন্দিনীকে পায়নি, সেও নন্দিনীর সাথে সাথে নন্দিনীর সঙ্গে এগোচ্ছে। অর্থাৎ প্রেম এবং বিপ্লব হাত ধরাধরি করে চলছে, পরস্পরের বিরোধিতা নেই কোনো এখানে। প্রেয়সী আর বিপ্লব, রবীন্দ্রনাথ বলুন, নজরুল বলুন, দরবিশ বলুন, তাদের লেখায় অঙ্গাঙ্গি ভাবে জড়িয়ে যাচ্ছে। দরবিশের একটা কবিতা আছে, হোয়াট মেক্স লাইফ ওর্থ লিভিং, জীবনকে বাঁচার যোগ্য কি করে তোলে, হোয়াট। সেখানে এরকম বলছেন দরবিশ, অন দিস আর্থ there is what makes life worthwhile. On this earth, in this lady of earth, the mother of all beginning, the mother of all ending, কি সেই কি আছে এই অর্থে যা বেঁচে থাকাকে ওয়ার্থওয়াইল করে তোলে? তিনি বলছেন, হার নেম ওয়াজ প্যালেস্টাইন, হার নেম বিকেম প্যালেস্টাইন, মাই লেডি, বিকজ ইউ মাই লেডি আই ডিজার্ভ লাইফ। তাহার নামটি ফিলিস্তিন, তাহার নামটি ফিলিস্তিন। হে প্রেয়সী, তুমি আমার প্রেয়সী বলেই আমি বাঁচতে চাই। দেখুন, এগুলি কিন্তু যুদ্ধ উন্মাদনার লেখা নয়। এই যে আমাদের প্রক্সি কমান্ডো কমিক্স যে দেখছি গদি মিডিয়ার, এই এক্ষুনি যুদ্ধ, এই লেখাগুলো কিন্তু তেমন যুদ্ধের উন্মাদের পরাক্রমের কথা বলে না, কাউকে পদানত করার কথা বলে না, বলে বিপ্লবের কথা। বিপ্লবের ধকলে এদের সকলের শরীরে শ্রান্তি আসে এবং এরা সেই শ্রান্ত শরীরটাকে বিশ্রাম দিতে চান, এমনটাও তাদের লেখায় ধরা পড়ে। কারো মনে পড়তে পারে পিয়েতা বলে একটা ছবির কথা, যিশু মাতা মেরির কোলে শুয়ে আছেন। দরবিশের কবিতায় সেই কারণে আমরা মঙ্গল চিন্তা ফিরে ফিরে দেখতে পাই, শান্তি কল্যাণ ফিরে ফিরে দেখতে চাই। আর নজরুলকে দেখুন, সে বলছে, মহাবিদ্রোহী রণক্লান্ত আমি সেই দিন হব শান্ত, যবে উৎপীড়িতের ক্রন্দন রোল আকাশে বাতাসে ধ্বনিবে না, অত্যাচারীর খর্গ কৃপান ভীম রণ ভূমের রণিবে না, বিদ্রোহী রণক্লান্ত আমি সেই দিন হব শান্ত। দেখুন, রণক্লান্ত, সে কিন্তু হি ইজ নট এনজয়িং দ্য ওয়ার, সে ক্লান্ত জনের একজন হয়েই বিদ্রোহে জয়েন করেছে, যোগ দিয়েছে। সে মায়ের কোলে, প্রিয়ার কোলে শায়িত হতে চায়। সে সে অস্ত্র হাতে নিয়েছে একটা অসহায়তা থেকে, তার অস্ত্র কলম। সে সে অত্যাচারিতের একজন হয়ে, উৎপীড়িতের একজন হয়ে, যে কাঁদছে তার একজন হয়ে অস্ত্র ধরছে। আপনি মনে করুন, উম, এই এই যে আমরা রোজ যে ছবিগুলি দেখি, বাচ্চারা ভাতের জন্য কাঁদছে, জলের ট্যাঙ্কের পেছন পেছন আহ দৌড়চ্ছে। এবার যিশুর কথা ভাবুন, সে মানবতার প্রতি আস্থা ফেরাতে সে ক্রুশে চড়ে যাচ্ছেন। অর্থাৎ একটা অসম যুদ্ধে সে নিজেকেই বাজি রাখছে। নজরুল, গফানি, দরবিশ, তারা কিন্তু আসলে যিশুর উত্তরসূরি।
তারা সেই কবিতাটা চর্চা করেন, সেই সাহিত্যটা চর্চা করেন যে সাহিত্যে নিজের শরীর মনকে বাজি রাখা যায়। আমি এগুলো কথার কথা বলছি না, গাফানির কথা আপনারা যা শুনলেন, আপনারা নজরুলের কথা ভাবুন, সে 38 দিন অনশন করেছে সহবন্দীদের অবস্থা দেখে, ইন্ডিয়ান প্রিজনারদের অবস্থা দেখে। একবেলা না খেয়ে থাকতে পারি না আমরা। তারপরে বিরজা সুন্দরী দেবী এসে তার অনশন ভাঙাচ্ছেন এবং পুলিশ তার পলিসি পাল্টাতে বাধ্য হচ্ছে। বিদ্রোহী রণক্লান্ত আমি সেই দিন হব শান্ত। আপনারা মাতামেরির কোলে পিয়েতা ছবিটি দেখতে পারেন। এই কবিতায় আছে, আমি বিদ্রোহী ভৃগু ভগবান বুকে এঁকে দিই পদচিহ্ন, আমি খেয়ালি বিধির বক্ষ করিব ভিন্ন। আচ্ছা, ইসরায়েলকে তো আমরা এই খেয়ালি বিধি ভাবতে পারি, সে যা ইচ্ছে তাই করবে, ক্ষমতা দেখাবে, আহ বেনজির ভাবে দেওয়াল তুলে দেবে। মানে এই দেওয়ালটাই কিন্তু ভগবানের বুক, যে বুকে রাতের অন্ধকারে পদচিহ্ন এঁকে দেন বাংসি, অর্থাৎ যে নজরুল সেই বাংসি। তাদের চিন্তা পদ্ধতি, তাদের অভিব্যক্তি, তাদের প্রতিরোধ, তাদের সৃষ্টির কারণ, সৃষ্টির মূলটা এক। আর সেই কারণেই গাফানি, নজরুল, পামুক বা বা বাংসিরা আসলে সময়হারা, অনির্বাণ, আন্তর্জাতিক এবং পৃথিবীর মহাদৈব দুর্বিপাকে তাদের কথা বার 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 মনে পড়ে যায় আমাদের। আপনারা আহ বাংলাদেশের বিদ্রোহের দেখলেন, বাংলাদেশের যে যে অশান্তির পরিবেশ, নৈরাজ্য, তার মধ্যে দেখলেন যে নজরুল প্রাসঙ্গিক হয়ে উঠলেন, গণদেবতা হয়ে উঠতে দেখলেন এদের। আমি জানি কাশ্মীরে মানুষ নিয়ত দরবিশকে পাঠ করেন, তাদের যে যে অবদমনের মধ্যে তাদের দশকের পর দশক থাকতে হয়েছে, যদিও ট্রাম্প বলছেন এটা নাকি 1000 বছরের ব্যাপার। যাই হোক, আমি বলবো দশকের পর দশক যেভাবে কাশ্মীরের মানুষকে থাকতে হয়, সিভিলিয়ানদের, তারা দরবিশের লেখা পাঠ করেন। এটা কি সত্যি ওই আমি বিদ্রোহী বীর, আমি বিশ্ব ছাড়ায় উঠিয়াছি একা চির উন্নত শির, এটা কি সত্যি ওই বিশ্ব ছাড়িয়ে চির উন্নত শিরের উঠে দাঁড়ানো নয়? এরা সকলেই এক, এরা সকলেই অজুতের, আবার এরা সকলে একাও। একা, তাই মাতৃক্রোড় ভিক্ষার্থী। আমাদের দেশে ভারভারারাও আছেন, চেরবান্ডা রাজুর মতো কবি আছেন, তারা এই নজরুলের ধারাটা নিজেদের মতো করে, দ্রোণাচার্য ঘোষ আছেন অনেকে, উম তার কথা বলতে ভুলে যায়। উম এরা নজরুলের ওই ধারাটাকে আজও বহন করছেন। দেখুন, নজরুল সেই কবি যিনি জেলে যেতে হবে জেনেও ধূমকেতু পত্রিকায় ধূমকেতুর পথ নামে সম্পাদকীয়তে স্পষ্টভাবে লিখেছিলেন, সর্বপ্রথম ধূমকেতু ভারতের পূর্ণ স্বাধীনতা চায়, স্বরাজ টরাজ বুঝি না। কেননা এ কথাটার মানে এক একজন মহারথী এক এক রকম করেন। ভারতের এক পরমাণু অংশও বিদেশি শাসনাধীন থাকবে না। ভারতবর্ষের পূর্ণ স্বাধীনতা রক্ষা, শাসনভার থাকবে ভারতীয়দের হাতে। আজকেও কি এটা পার্টিনেন্ট নয়? প্যালেস্তাইন প্রসঙ্গে, ফিলিস্তিনিদের বাঁচা মরা প্রসঙ্গে এটা কি পার্টিনেন্ট নয়? আমরা কি পড়তে পারি না? নজরুলের লেখার মধ্যেই কি প্যালেস্তাইনের দুঃখ আমরা আমরা দেখতে পাই না? নজরুল লিখেছিলেন, দেব শিশুদের মারছে চাবুক, বীর যুবাদের দিচ্ছে ফাঁসি, ভূ ভারত আজ কসাইখানা, আসবি কখন সর্বনাশী। এই যে যে দেব শিশুর কথা নজরুল বলছেন, যে চাবুক খাচ্ছে, সেই কি হান্ডালা নয়? বিশ্ব রাজনীতির সাপেক্ষে কি নজরুলকে নেহাত টেনে আনছি, নাকি সত্যি প্রাসঙ্গিক মনে হচ্ছে? নবযুগ পত্রিকায় নজরুল আহ একটা প্রবন্ধের কথা আবছা মনে পড়ছে, যেখানে দেশত্যাগী মুসলিমদের গুলি করা প্রসঙ্গে আহ, নজরুল বলেছিলেন যে, না জানি আরো কত বাছাদের, কত মা বোনেদের খুলি উড়াইয়াছ, তোমরাই জানো। আমাদের যে ভাই আজ তোমাদের হাতে শহীদ হইল, সে এমন এক মুক্ত স্বাধীন দেশে গিয়া পৌঁছাইয়াছে, যেখানে তোমাদের গুলি পৌঁছাইতে পারে না। আসলে
আসলে কি এ কথাটা শোনার পর আমরা যদি চোখ বুঝি, আমরা গাজায় যে মানুষ রাতের অন্ধকারে পালাচ্ছে তাদের কথাই মনে করতে পারি না? নজরুলের এমন সম্পাদকীয় আছে, কালা আদমিকে গুলি করে মারা। আপনারা যারা ইউএসএ থাকেন, আপনারা মনে করুন ব্ল্যাক লাইভস ম্যাটারের কথা, তার সঙ্গে নজরুলের লেখা মিলিয়ে পড়ুন। দেখবেন নজরুলের লেখায় বর্ণবিদ্বেষ, কালো মানুষকে যে যন্ত্রণার মধ্যে দিয়ে যেতে হয়, দলিত ভারতকে যে যন্ত্রণার মধ্যে দিয়ে যেতে হয়, তার উল্লেখ আছে, তার উল্লেখ আছে। যে বিদ্রোহী নজরুলের মতো, এই বিদ্রোহী কথাটাকে তো আমরা খুব খাটো করে ফেলেছি আজকাল, তবু নজরুলের মতো যে বিদ্রোহী, মানে তাকে তো সহ্যাতীত উৎপীড়নের মধ্যে দিয়ে যেতে হয়। সহ্যাতীত। ভারতবর্ষের কত সাংবাদিক, কত অ্যাক্টিভিস্ট, সার্জিল ইমাম, উমর খালিদ, 10 বছরে কত মানুষকে জেলে পোড়া হয়েছে তার কোনো ইয়ত্তা নেই। আমার তাদের কথা মনে করলে নজরুলের কথা মনে পড়ে। মনে পড়ে রাজবন্দির জবানবন্দি, যেখানে নজরুল বলছেন, আমি জানি, আমার ভুল হতে পারে পড়া এগেন, আমি জানি আজ এই আসামির কাঠগড়ায় আমি একা দাঁড়িয়ে নেই, আমার পশ্চাতে এসে দাঁড়িয়েছেন স্বয়ং সত্য সুন্দর। যুগে যুগে তিনি এমনই নীরবে তার রাজবন্দী সত্য সৈনিকের পশ্চাতে এসে দণ্ডায়মান হন। রাজনিযুক্ত বিচারক সত্য বিচারক হতে পারে না, এমনই বিচার প্রহসন খ্রিস্টকে ক্রুশবিদ্ধ করেছিল, গান্ধীকে কারাগারে নিক্ষেপ করেছিল। সেদিন ভগবান এসে দাঁড়িয়েছিলেন তাদেরই পশ্চাতে। এবার আপনি দরবিশের পরিণতির কথা ভাবুন, গাফানির পরিণতির কথা ভাবুন, যিশুর কথা ভাবুন, নজরুলের কথা ভাবুন, আহ, ভাবুন কেন এক, গ্যালিলিওর কথা ভাবুন, সক্রেটিসের কথা ভাবুন, কেন তাদের প্রথম থেকে আমি এক সারিতে দাঁড় করাচ্ছি। ভাবুন, এই লেখাটা একদম শেষ অংশটা আমার আবছা মনে আছে, যে এরকম আহ মানে সুইনো বলে একজন বিচারক ছিলেন, তো সুইনো সাহেবকেই রাজমন্দির জবানবন্দি আসলে একটা চিঠি আকারে লেখা, এবং সেটা ধূমকেতুর শেষ প্রবন্ধ। সেখানে তিনি বলছেন, এই বিচারক জানে না আমি যা বলছি, যা লিখছি ভগবানের চোখে তা অন্যায় নয়, ন্যায়ের এজলাসে তা মিথ্যে নয়, কিন্তু হয়তো সে আমাকে শাস্তি দেবে, কেননা সে তো সত্যের নয়, সে তো রাজার। আপনি ভাবুন, ইসরায়েলের সামরিক আদালতের বিচারকের কথাই কি বলা হচ্ছে না? বলছে সে আইন, ন্যায়ের আইন নয়, এই বিচারক স্বাধীন নয়, সে রাজভৃত্য। তবু জিজ্ঞেস করছি, এই বিচারাসন কার, রাজার না ধর্মের? এই যে বিচারক, এই বিচারককে জবাবদিহি করতে হয় রাজাকে, নাকি তার অন্তরে প্রতিষ্ঠিত বিবেককে, সত্যকে, ভগবানকে? এই বিচারককে কে পুরস্কৃত করে, রাজা না ভগবান, অর্থ না আত্মপ্রসাদ? আপনি লেখাটি যদি পড়েন, যে অর্থ না আত্মপ্রসাদ, অর্থাৎ আমি কি আয়নার সামনে নিজেকে দেখতে পারি? আমি কোন পক্ষটা নেব, ইতিহাসের কোন পক্ষটায় আমি থাকবো? আমি কি জায়নিজমকে সাপোর্ট করব, আমি কি হিন্দুত্ববাদ ধর্মীয় মেরুকরণকে সাপোর্ট করব, আমি কি যুদ্ধজিগিরকে সাপোর্ট করব? আমি কার বৃত্ত, সত্যের বৃত্ত, ন্যায়ের বৃত্ত, নাকি রাষ্ট্রের বৃত্ত, রাজার বৃত্ত? এ প্রসঙ্গে এই 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 কনটেক্সটে যদি আজকে নজরুলকে পড়তে চাই, নজরুলের সঙ্গে যদি আমি বারবারা রাও, চেরবান্দা রাজুদের, দ্রোণাচার্য ঘোষদের মিলিয়ে পড়তে চাই, যিশু থেকে গ্যালিলিও হয়ে, সক্রেটিস হয়ে, ঘাফানি হয়ে, পামুক হয়ে যদি আমি আমি আসি, তাহলে কি নিতান্তই অপ্রাসঙ্গিক হবে? আমরা তো জানি যে পার্কিনসন আক্রান্ত স্ট্যান স্বামীকে জেলে একটা স্ট্র দেওয়া হয়নি। তাই আমরা পক্ষ নেওয়ার সময় আমরা কি নজরুলের সাহিত্যের দিকে একবার নতুন করে তাকাবো? নজরুলের সাহিত্য কি
আমাদের রাজধর্ম থেকে ন্যায় ধর্মের দিকে নিয়ে আসতে পারবে, আমাদের নতুন করে ভাবতে শেখাতে পারবে। এবং আমরা নজরুলকে নানা ছোটখাটো বক্স, যে বক্স গুলোতে আমরা ভরে রেখেছি, সেখান থেকে বার করে একটু বৃহত্তর আলোয় দেখতে পারবো, পড়তে পারবো। এই জিজ্ঞাসা নিয়েই আমি আমার বলা আজকে শেষ করছি। সকলকে, যারা আমি অনেকটা বললাম, যারা শুনলেন সকলকে আমি আহ, আন্তরিক কৃতজ্ঞতা জানাতে চাই। হ্যাঁ, খুব ভালো, খুব ভালো বললে অর্ক। অসাধারণ তোমার বিশ্লেষণ, এবং নজরুলকে যেভাবে একটা গ্লোবাল রেজিস্ট্যান্স, লিটারেচারের গ্লোবাল যে রেজিস্ট্যান্স, সেই জায়গায় যে স্থাপন করলে, সেটা খুব, আমরা তো করতে কাউকে দেখি না বা শুনিও নি। তো যেমন বললে তুমি যে এক একটা মানে সাইলো করে দেওয়া, সেইভাবেই মোটামুটি ভাবে দেখা হয়। তো আমাদের নিশ্চয়ই আরো অনেক কোয়েশ্চেন, প্রশ্ন থাকবে দর্শকদের, মানে যারা অ্যাটেন্ড করছেন। আমার ব্যক্তিগতভাবে একটা কোয়েশ্চেন আছে, এবং সেটা মোটামুটি কাজের কোয়েশ্চেন, আমি বলবো। আহ, প্লিজ। মানে একটু প্র্যাকটিক্যাল আর কি। তো এই যে ধরো, তোমার এই নজরুল ইসলাম স্টাডিজ, ঠিক আছে, তুমি ওই আসানসোলের ইউনিভার্সিটি এবং বাংলাদেশ, তো এই এগুলোর তো খুবই ভালো প্রয়াস, নো ডাউট। কিন্তু এইগুলোকে কি আরেকটু বড় করে আরো একটু কিভাবে ছড়ানো যায়? এবং আমার যে মেন কোয়েশ্চেনটা সেটা হচ্ছে যে নজরুলকে পড়ার এবং এইভাবে পড়ার পরিসরটাকে কি করে আরো বাড়ানো যায়, মানে ইন ইন দ্য কমন পিপল। মানে এটা খালি তুমি একটা একাডেমিক চর্চা কিংবা দক্ষিণ কলকাতার একটা প্রচন্ড এলিটিস্ট চর্চার মধ্যে আবদ্ধ না রেখে, এটাকে একটা মাস এডুকেশন টাইপের করে এবং এই আঙ্গিকে পড়ার ব্যাপারটা কিভাবে করা যায়, সেইটা একটা জিজ্ঞাসা আর কি। মানে খুবই কাজের কোয়েশ্চেন, এটা খুব ফিলোসফ ফিলোসফিক্যাল বা থিওরাইজিং কোয়েশ্চেন নয় আর কি। না না, এইটাই তো, এই প্রশ্নটাই তো এখান থেকে এক্সপেক্টেড, এই প্রশ্নটাই তো আসবে এক্সপেক্টেড, এই প্রশ্নটাই তো এক্সপেক্টেড। আমার মনে হয় অনির্বাণ দা, যে আসলে নজরুলকে এমন একটা ফ্রেমে রেখে দেওয়া হয়েছে, এমন একটা মানে এক খাপে বন্দি করা হয়েছে, যেটা আমি বলতেও চাইলাম, জনরুচির সঙ্গে নজরুলের একটা দূরত্ব তৈরি করে দেওয়া হয়েছে। তো পাবলিক ডিসকোর্সে নজরুলকে আনতে গেলে পুরনো চর্চার যে সুরটা, সেই সুরটা বদলে ফেলতে হবে, ঝাঁকুনি দিতে হবে, কন্টেক্সচুয়াল করে পড়াতে হবে। ওই একই খাপে খোপে নজরুলকে পড়ালে আর দেখলে আর চলবে না। এবং আমার মনে হয় গেরিলা পদ্ধতিটাই পদ্ধতি, ছোট ছোট সভা সমিতি, জায়গায় জায়গায় একটাই দল সারা পৃথিবী জুড়ে যদি ছোট ছোট জায়গায় কাজ করে, ছোট ছোট প্রজেক্ট করে, ছোট ছোট বই, যেমন ধরুন আমরা আমার উদ্যোগে, আমরা বন্ধুদের, আমাদের বন্ধুদের উদ্যোগে আমরা ভাঙার গানটা আবার প্রকাশ করলাম। ভাবা যায় না কলকাতায় গত 30 বছর বইটা প্রকাশিতই হতো না। তো আমরা একটা অনুষ্ঠান করে সুজাত ভদ্র, আব্দুল কাফি, তাদের ডেকে একটা অনুষ্ঠান করলাম, এবং এবং মাস স্কেলে অনুষ্ঠানটা করলাম, সাধারণ ছেলে মেয়েদের, ছাত্রছাত্রীদের ডেকে বললাম যে এটার গুরুত্বটা কি। আমি বলছি যে এইটা নিয়ত প্রতিনিয়ত করা ছাড়া, দারবিশকে কিন্তু ফিলিস্তিনিরা বলেনি, বা ঘাফানিকে বলেনি, বা আহ, তুরস্কের লোক কখনোই আহ, পামুককে ভুলবে না। তো আমরা নজরুলকে ওই আনুষ্ঠানিকতা থেকে বেরিয়ে যদি ছোটখাটো লাইব্রেরি ওয়ার্কের মতো করে, ডেলি এক্সারসাইজের মধ্যে, নিজেদের চর্চায়, এবং সরকারি প্রতিষ্ঠানও তথৈব, আমাকে গ্রান্ট দিয়েছে, আমি খুব ঋণী, কিন্তু আসলে সরকারি প্রতিষ্ঠান মানে খুবই কদর্য। আপনারা জানেন কলকাতা বা আমাদের উপমহাদেশের সরকারি প্রতিষ্ঠানগুলি কিভাবে কাজ করে। সেখানে কারোর কিছু করার কোনো সদিচ্ছা থাকে না, তারা টাকা খরচ করার বরাত পায়, তাই টাকা খরচ হুম। করে। আমার মনে হয় আসলে সরকারি উদ্যোগ এগুলো হবে না, এগুলি ছোট ছোট দল গড়ে করলেই হবে, না হলে সম্ভব না। ছোট ছোট দল, ছোট ছোট টাস্ক, 6 মাস টার্গেট, সেই টাস্কটা অ্যাচিভ করে পরের টাস্ক, এইভাবে গেলে হয়তো আমরা নজরুলকে আরেকটু পার্টিনেন্ট করে, বা ধরুন আপনারা যারা বাইরে আছেন, আপনারা একটা খুব ভালো, আপনারা যেভাবে দিশারি ফাউন্ডেশন করছেন সেটা তো খুবই, মানে খুবই ইন্সপায়ারিং। আপনারা যদি আপনাদের ছেলে মেয়েদের একটু বিষয়টার মধ্যে ইনভলভ করেন, তাদেরকে যদি বিষয়টা আপনারা বোঝাতে পারেন, তাহলে
তারা আমার মনে হয় অনেক বেশি সিনসিয়ার, তারা অনেক ভালো পরিকাঠামো পাচ্ছে, অনেক লিবারাল সোসাইটি পাচ্ছে। তো তারা হুম। পরবর্তীকালে সেই জিনিসটাকে হয়তো ব্যাটনটাকে বয়ে নিয়ে যেতে পারবে। নাইস। ঠিক আছে জয়দীপ, তোমার বোধহয় প্রশ্ন আছে। হ্যাঁ, আমার প্রশ্ন মানে খুবই ভালো বলেছে, অত্যন্ত ঋদ্ধ হলাম। এবং আহ, যাকে আজকাল আধুনিক শিক্ষা ব্যবস্থায় বলে না মাস্টার ক্লাস, হ্যাঁ মাস্টার ক্লাস হলো একটা আমার আমার তো হলোই, এবং অনেকেই যারা চ্যাটে লিখছে তারাও সবাই বলছে সেটা। তো খুবই আহ, অনেক কিছু শিখলাম। একটা প্রশ্ন আমার আছে, যেটা হচ্ছে যে নজরুলের এই নজরুল হয়ে ওঠার ব্যাপারটা নিয়ে, যে যে নজরুল একটা যে যাত্রার ভেতর দিয়ে গেছেন, ছোট অল্প বয়সে বাবা মারা গিয়েছেন, তাকে একটা পরিস্থিতির মধ্যে পড়তে হয়েছে, লেটো গানদের সঙ্গে তিনি লেটো গায়কদের সঙ্গে ভিড়ে যাচ্ছেন, আবার এসে একটু পড়াশুনো করছেন, রেলের ক্যান্টিনে কাজ করছেন, যুদ্ধে যুদ্ধে যাচ্ছেন সৈনিক হিসেবে, আবার তিন চারটে পত্রিকা বের করছেন, হিজ মাস্টার্স ভয়েসে কাজ করছেন, মানে জেলে হ্যাঁ, যাচ্ছে, মানে এই যে একটা হ্যাঁ। ফুল মানে এক্সপিরিয়েন্স, এইটার বিষয়, এইটা কি ওনাকে তারপরে যে মুজাফর আহমেদের সঙ্গে যেটা তুমি বলে তার পরিচয়, এইগুলো কি সব মানে ওই যে কোনো বলে না যে সমস্ত তারা একভাবে লাইন আপ করলে যেরকম হয়, এটাই কি নজরুলকে তৈরি করেছিল, না কি মনে হয়? মানে আমি যদি ডিকনস্ট্রাক্ট করতে চাই ব্যাপারটাকে, সেটা একটা প্রশ্ন আছে। সময়, 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 হুম, সময়, আসলে তো সময়। মানে নজরুল যাদের সাথে মেলামেশা করছেন সেইটা খুবই অদ্ভুত, খুবই অদ্ভুত। কলকাতায় এসে, করাচি থেকে কলকাতায় এসে সঙ্গ পাচ্ছেন মুজফ্ফর আহমেদের। হুম, আহ বাল্যবন্ধু ছিল শৈলজারঞ্জন মুখোপাধ্যায়। কলকাতায় এসে সত্যেন্দ্রনাথ দত্তের স্নেহ পাচ্ছেন। মহিতলাল মজুমদারদের সঙ্গে যোগাযোগ হচ্ছে। সব থেকে বড় কথা হচ্ছে দেশবন্ধু চিত্তরঞ্জনের সঙ্গে তার একটা বন্ধুত্ব তৈরি হচ্ছে। হুম, আহ নেতাজি দিলীপ কুমার রায়কে একটি চিঠি লেখেন। সেই চিঠিতে বলেন যে আমরা জেলে নজরুল ইসলামের গানই গাইতাম। হুম, হ্যাঁ। এবং তার পরবর্তীতেও প্রফুল্লচন্দ্র, সোহরাওয়ার্দী তার সঙ্গে দেখা করে, তার 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 চেহারার ব্যাপারে, তার 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 শরীরের ব্যাপারে খোঁজ খবর নেয়। মানে আমি এমন জানি আজকে যাকে মনে হচ্ছে অডিওতে কোনো প্রবলেম হচ্ছে, আমি শুধু। অডিও কানেকশনে প্রবলেম হচ্ছে আমার মনে হয়। আচ্ছা, অন্যদের অর্ক। কিছু প্রশ্ন থাকলে তারা চ্যাটে লিখতে পারেন বা আনমিউট করেও করতে পারেন। মনে হচ্ছে অডিওর একটা সমস্যা হচ্ছে পরপর। তাই আসলে আহ আহ, চলিষ্ণুতাই আসলে ইন্টালেক্ট। ইন্টালেক্ট মানে কোনো স্থবির কিছু নয়। মানে আমাদের এখানে আবার বুদ্ধিজীবী নিয়ে খুব একটা বাংলায় তর্ক আছে, কে বুদ্ধিজীবী। তো মার্কিউস বলেন বুদ্ধিজীবী হচ্ছে চলিষ্ণু, সে কখনো এক জায়গায় থাকবে না, সে নিজেকে সবসময় একটা রূপান্তরের মধ্যে দিয়ে নিয়ে যাবে, একটা চেঞ্জের মধ্যে দিয়ে নিয়ে যাবে। তো আমি খুব বিশ্বাস করি যে ইন্টেলেকচুয়াল মোবিলিটি, এই জায়গা থেকে নজরুল খুব উৎকর্ষের জায়গায় আছে। আমরা সেই উৎকর্ষটাকে দেখতে পারিনি আমাদের সিলেবাস পাঠ্যক্রমের জন্য, কিন্তু ইন্টেলেকচুয়াল মোবিলিটির জায়গা থেকে নজরুল টেরিফিক, টেরিফিক জায়গায় আছেন। মানে ভাবুন, আর কোনো বাঙালি কবি নজরুলের, মানে 1905-এ যুগান্তর দল বা অনুশীলন সমিতি তারা 5-7-এ শেষ হয়ে যাচ্ছে সুরাট অধিবেশনের পর। তারপর কোনো বাঙালি কিন্তু পূর্ণ স্বাধীনতার কথা বলেননি, ভাবেননি, কারণ বললেই জেলে যেতে হবে। কংগ্রেসীরা একটা আবেদন নিবেদন নীতির মধ্যে দিয়ে যাচ্ছিল, স্বায়ত্ত শাসনের কথা বলছিল। সেখানে একজন কবি তার তার সংবাদপত্রে লিখে দিলেন, স্বরাজ টরাজ বুঝি না, আমার দেশের পূর্ণ স্বাধীনতা চাই। খুব সত্যি কথা বললে রবীন্দ্রনাথও একথা বলেননি। বলেননি, তিনি বিবেচক ছিলেন, তার বয়স বেশি ছিল। বলেননি, অন্যায় করেছেন তা বলছি না। এটা আমি বলছি নজরুলের ক্ষিপ্রতাটা, সত্য অনুসন্ধানের খিদেটা। এবং আমি একটা কথা বলি, এটা আমার থিওরি বলতে পারেন, আপনারা দ্বিমত হলেই আমি খুশি হব, একমত হতে হবে না। যে ভারতে সাংবাদিকতা বা ইতিহাস চর্চার 3টে ধারা আছে। একটা হলো আহ, জাতীয়তাবাদী, একটা হলো বিপ্লববাদী, আর একটা হলো মার্ক্সবাদী। ইতিহাস যেভাবে লেখা হয় বা সাংবাদিকতা যেভাবে হয়েছে, সব এই 3টে পকেট হয়ে এসছে। জাতীয়তাবাদী হয়েছে, বিপ্লববাদী হয়েছে, মার্ক্সবাদী হয়েছে। নজরুল যে 3টে মূল কাগজ সম্পাদনা করেছেন, নবযুগ, ধূমকেতু এবং গণমানীয় লাঙল, আপনি দেখবেন প্রথম কাগজটি জাতীয়তাবাদী, তার পরের কাগজটি বিপ্লববাদী, আর তার পরের কাগজটি মার্ক্সবাদী। অর্থাৎ 3টে জুতোতেই সে পা দিয়েছে, 3টে আদর্শের সঙ্গেই সে একটা একটা সংলাপে জড়িয়েছে। দ্যাট ইজ হিজ গ্রেটনেস।
এটা আমার মনে হয়। খুব খুব ভালো। আচ্ছা, আরেকটা প্রশ্ন হচ্ছে যে কল্লোল যখন শুরু হচ্ছে ওই 23 সালে, হুম। সেই হ্যাঁ, সময় হ্যাঁ, তুমি একটু রেফারেন্স দিলে সরজনীকান্ত দাশ এবং মোহিতলাল হ্যাঁ, মজুমদার, এদের সঙ্গে একটা অম্লমধুর বা অম্ল বেশি মধুর কম সম্পর্ক, রবীন্দ্রনাথ আসছেন পিকচারে, এবং সেখানে তার যেসব কবিতাগুলোর প্যারোডি বেরোয়, তার মানে অত্যন্ত হাস্য মানে উদ্দীপক টাইপের সমস্ত প্যারোডি গুলো বেরোচ্ছে, সেটা কি কোনো, সেটা টার্গেট করার কারণটা কি? সেটা কি মূলত সাহিত্য ধর্মী অ্যাটাক ছিল, নাকি সেটার মধ্যে বিপ্লব চিন্তা ভাবনাগুলোকেও আহ, মানে দাগা হয়েছিল আর কি, তার প্রতিও ইয়ে করা হয়েছিল? আমি বলবো দুটো ব্যাপার, দুটো ব্যাপার, দুটো দুটো ফ্যাক্টর এখানে কাজ করে। নজরুল এমন একটা লোক যে, মুজাফফর আহমেদের লেখায় আছে, 100-র বেশি রবীন্দ্রসঙ্গীত তার মুখস্থ ছিল। এখন রবীন্দ্রনাথ আবার এই ধরনের গুণগ্রাহী লোকের খবর রাখতেন। যে যে ছেলেটি 21 বছর বয়সে 100টি রবীন্দ্রনাথের গান গাইতে পারে, রবীন্দ্রনাথ অবশ্যই তাকে স্নেহ করতেন। রবীন্দ্রনাথের এই ধরনের মানুষকে ভালো লাগতো। সব সব বুড়ো গুণী মানুষেরই এমন হয় যে এরম তরুণকে ভালো লাগে। তো এই যে রবীন্দ্র সঙ্গ পাচ্ছে একটি কম বয়সী ছেলে, এক। দুই, তার নিজের জনপ্রিয়তা প্রথম দিন থেকেই আ- আকাশচুম্বী। আর ভাবুন, সেই সময়টায় বাংলা কবিতায় আস্তে আস্তে শেলি কিটস এরা আসছে। জীবনানন্দ লিখছেন হায় চিল সোনালী ডানার চিল। এই লোকটা সেসব কিছুই ধার ধারছে না। সে আরবি ফার্সি, অর্থাৎ যা কিছু প্রাক ঔপনিবেশিক, তাকে নিয়ে এই লোকটা এগিয়ে যাচ্ছে। অর্থাৎ এ ঠিক ওই পুরোনোটাকে বর্জন করে নতুন জুতোয় পা রাখছে না। এ একটা নিজের গ্রামার তৈরি করছে, নিজের একটা প্রকরণ তৈরি করছে, যে প্রকরণের সঙ্গে রামপ্রসাদ আছেন, রামপ্রসাদের মিল আছে। দিসনে মা তবিলদারি, রামপ্রসাদের গানেও আরবি ফার্সি শব্দ আছে। যে যার সঙ্গে প্রাক ঔপনিবেশিক যুগের হাফেজদের সম্পর্ক আছে, পারস্য কবিতার পার্সি কবিতার সম্পর্ক আছে, ওমর খাইয়ামের রুবাইয়ের সম্পর্ক আছে। তো অর্থাৎ একটা বৃহত্তর উপমহাদেশের ভাষ্য সে তুলে ধরতে পারে। এই লোকটা তো আমাদের পথটা ফলো করছে না। এই এই ঈর্ষাটা ছিল মানে নজরুলকে যে নজরুলকে নজরুলের বিরুদ্ধে একটা একটা ছোট্ট তথ্য দিই। নজরুলের বিরুদ্ধে মামলা করার জন্য পুলিশ যাতে স্বতঃপ্রণোদিত হয়ে মামলা রুজু করে, সেই জন্য নজরুলের বিরুদ্ধে যে চিঠি লিখেছিলেন তিনিও একজন কবি। নজরুল যেসব সভা করতেন সেই সভাগুলিতে কবির বেশে খোচররা এসে বসে থাকতেন। তো ঈর্ষা একটা বড় কারণ বলে, কিন্তু যেটা আমি বললামও, নজরুল খুব অদ্ভুত মানুষ। আপনি পৃথিবীর সমস্ত জায়গায় রবীন্দ্রনাথের অজস্র রবীন্দ্রনাথের মূল্যাঙ্কন খুঁজে পাবেন, যেখানে কাউকে ছোট করা আর কাউকে বড় করা আছে। খুব সহজ উদাহরণ হচ্ছে বুদ্ধদেব বসু, সুধীন্দ্রনাথ দত্ত আর জীবনানন্দ দাশ। জীবনানন্দ দাশের কবিতাকে রবীন্দ্রনাথ বলেছেন কাব্যরূপময়, আর তেমন কিছুই বলেননি। বরং একটু বাঁকা কথাই বলেছিলেন দ্বিতীয় চিঠিটায়। নজরুলের কোনো, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, মোটামুটি আমি খুঁজেছি অনেক, নজরুলের এমন কোনো ভাষ্যই নেই যে ভাষ্য অন্যকে হীন করা, অন্যকে হেয় করা, অন্যকে ছোট করা। এটা একটা অদ্ভুত ফিচার, অদ্ভুত ক্যারেক্টার। বরঞ্চ উল্টো ভাবে উনি বলেছেন, মহিতুল্লাহকে আমি অত্যন্ত শ্রদ্ধা করি, তিনি কি করে আমার নামে লিখলেন, মানে হয়তো কিছু দুঃখ পেয়েছেন, এরকম লিখেছেন। একদম একদম দুঃখ পেয়েছেন। হুম। ওই ওর ওর লেখায় আরবি ফার্সির ব্যবহার নিয়ে একটু ঠেস দিয়ে রবীন্দ্রনাথ লিখেছিলেন। তিনি দুঃখ পেয়েছেন, তিনি কিন্তু গুরুদেবই বলেছেন, বলেছেন যে আমি রক্তে রাঙিয়ে দেবো লেখা, এই ধরনের একটা সংলাপ আছে। মানে রক্তকে খুন কেন বললেন, এই নিয়ে তাদের সঙ্গে ইশারায় তর্ক আর কি। কিন্তু তোমার কি আহ মনে হয় না যে আর কোনো এই প্রশ্ন? এই এই আমার কথা শুনতে পাচ্ছেন কি হুম, আপনারা? একটু কেটে যাচ্ছিল তো। আম, আমি শেষ করে দিতে চাই, অনেক রাত হলো। জাস্ট আমি এটাই বলতে চাই যে এই যে যে কথাগুলো তুমি বললে, এই আরবি ফার্সি এবং এই যে দ্বন্দ্বটা 100 বছর আগে ছিল, অ্যাকসেপ্টেন্সের যে সমস্যাটা, বিশেষ করে আম, ও কি কেটে গেল?
হ্যাঁ, কেটে গিয়েছিল, আচ্ছা। এখন দেখতে পাচ্ছেন বা শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, দিয়ে শুনতে পাচ্ছি আমি। এবার শেষ করে দেবো, তোমার অনেক রাত হলো। হ্যাঁ। জাস্ট না না, ঠিক আছে, একটাই বলুন। একটাই সামান্য ইয়ে, যে এই যে তুমি অ্যাকসেপ্টেন্সের যে সমস্যাটা বললে, যে তখনকার, আজ থেকে 100 বছর আগে যে অ্যাকসেপ্টেন্সের সমস্যাটা, এবং আহ, যে সাহিত্য সমাজ, বাংলা সাহিত্য সমাজ মূলত যে হিন্দু ব্রাহ্ম ডমিনেটেড যে সাহিত্য সমাজ, সেখানে নজরুলের অ্যাকসেপ্টেন্সটার যে কারণ, যে মানে এটাকে ইংরেজিতে বলতে গেলে লেটস অ্যাড্রেস দ্য এলিফ্যান্ট ইন দ্য রুম, হুম সেই কারণটা তো এখন আরো বেশি অ্যাম্প্লিফাইড আমাদের সোসাইটিতে, বিশেষ করে পশ্চিম বাংলায় কিংবা ভারতবর্ষে। আবার অন্যদিকে অন্য সমস্যা তো। হুম হুম। আহ, এই পরিপ্রেক্ষিতে এই জিনিসটাকে অ্যাড্রেস করা, এবং এই স্বাতন্ত্র্যটা, নজরুলের এই স্বাতন্ত্র্যটা এবং নজরুলের আম, এই জিনিসটাকে অ্যাকসেপ্ট করে এগিয়ে চলা, এটার মধ্যে কি কোনো চ্যালেঞ্জ তুমি দেখতে পাও এখন? তাহলে কেটে গেল নাকি আবার? আমি শুনতে পাচ্ছি, আমি শুনতে পাচ্ছি। হ্যাঁ, বুঝতে পারলে আমার কোয়েশ্চেনটা? তোমাকে বেশি বলার দরকার নেই, অনেক রাত হলো, তুমি একটু ছোট আমি করে শেষ বলো। অংশটা যদি আপনি একটু ধরিয়ে দেন, শেষ আমি অংশটা যদি। আমি বলার চেষ্টা করছি যে এই ওই ওই অ্যাকসেপ্টেন্সের যে সমস্যাটা, সেটা তো এখন আরো অ্যাম্প্লিফাইড আমাদের সোসাইটিতে, রাইট রাইট রাইট। বেঙ্গলে, ওয়েস্ট বেঙ্গলে, কি ইন্ডিয়াতে ইন জেনারেল। তো সেই ব্যাপারটাকে মাথায় রেখে এগোনোটা কি করে সম্ভব, এবং সেই চ্যালেঞ্জগুলো কি, সেই চ্যালেঞ্জগুলো অ্যাড্রেস করতে গেলে আমাদের আর কি কি জিনিসকে হাতিয়ার করতে হবে, এটা যদি সংক্ষেপে তুমি বলে ব্যাপারটাকে শেষ করো, তাহলে আমরা তোমাকে এবার ছেড়ে দেবো আর কি। আমার মনে হয় কি, আহ, ধরুন আমাদের একটা ডিজিটাল নজরুল আর্কাইভ নেই, যেটা মোবাইল, যেটা সবাই ইউজ করতে পারে। এইটুকু এইটুকু নেই আমাদের, হ্যাঁ। তো একটা লোক যে পার্টিনেন্ট, সেটা বুঝবো কি করে? স্কুলের পাঠ্য বইয়ে ওই একটা বিদ্রোহী কবিতা পড়ে? এটা তো হতে পারে না। এটা বড়দের সিরিয়াসলি তো ব্যাপারটা নিয়ে ভাবতে হবে না, মানে বড়দের সিরিয়াসলি ভাবতে হবে। সিরিয়াসলি ভাবা মানে রবীন্দ্র নজরুল সন্ধ্যা নয়, হুম। বিজয়া দশমী নয়। সিরিয়াসলি মানে আই মিন ইট সিরিয়াসলি। সেইটা বা বা শিক্ষামন্ত্রীর কাছে দরবার করাও নয়, আই মিন ইট সিরিয়াসলি। সেইটা বোধহয় খুব জরুরি। এবং আমি একটা জানি যে আমি ভারভারা রাওকে নিজে নজরুলের কবিতার বই পাঠিয়েছি, তাতে তিনি খুব কে যান, তিনি ভাবতে কি আর বলছি। নজরুল সংশ্লেষটাও খুব জরুরি। নজরুলকে আরেকটু বড় করে আহ, ছড়িয়ে দেওয়ার চেষ্টা করাটা খুব জরুরি। আর আর কন্টেক্সচুয়ালি নজরুলকে পড়তে হবে। মানে নজরুলের কবিতা আবৃত্তি করলে চলবে না, আবৃত্তি আর গানের মধ্যে নজরুলকে আটকে রাখার দিন শেষ। নজরুলকে কন্টেক্সচুয়াল করে পড়তে হবে একদম। সময়, সেই সময় কি ঘটছে, তার সেই ঘটার পরিপ্রেক্ষিতে নজরুল কেন জরুরি, একদম কন্টেক্সচুয়াল ভাবে পড়াটা ছাড়া কিন্তু এই মুহূর্তে কোনো উপায় নেই। যে যখন একটি লোককে তার ধর্ম পরিচয়ের জন্য পেটানো হচ্ছে, আমি সেটাকে নজরুল দিয়ে অ্যাড্রেস করব। হুম। যখন মব লিঞ্চিং হচ্ছে, আমি তখন নজরুলকে সামনে রেখে সেটাকে অ্যাড্রেস করব। আমার মনে হয় এইটা, মানে ডিরেক্ট। আমি ইউরো কাপের একটা ম্যাচের কথা মনে আছে, সেই ম্যাচে কালো কালো ছেলেপিলেরা ম্যাচের মাঝখানে উঠে গিয়েছিল, বলেছিল যে আমরা কালো বলে আমাকে মাঠে টিস করা হচ্ছে, আমরা আর খেলবো না। আমি ওই ঘটনাটার সঙ্গে নজরুলকে রিলেট করব। এটা না করতে পারলে কিন্তু মুশকিল। একদম একদম। বাহ। কন্টেক্সচুয়ালি নজরুলের লেখালেখি না করলে আর কিছু হওয়ার নেই। নজরুল তাহলে কিন্তু নজরুল ইজ ডেড। হুম। আচ্ছা, না, আমাদের খুব ভালো লাগলো। অনলাইনে একটা প্রশ্ন এসছে। ও আচ্ছা। সময়তাকে সময়তা কলে নেই, তবে ও প্রশ্নটা করেছে। খুব ছোট্ট করে জবাব দিলেও হবে এটা, যে নজরুলের বইগুলি ব্যান করার সময় কোনো কারণ দেখানো হয়েছিল হ্যাঁ। কিনা? যখন প্রচুর প্রতিবাদী লেখা হয়েছে, নজরুল ওর লেখার জন্য জেলেও গিয়েছেন। তাহলে ওই পরিপ্রেক্ষিতে জানতে চাইছি যে মানে কি কি জাস্টিফিকেশন বা কারণ দেখিয়ে তাকে জেলে ভরা হয়, এই এই ব্যাপারটা সময়কার প্রশ্ন আছে। যদি ছোট করে অ্যাড্রেস করতে পারো তাহলে খুব ভালো হয়। উম, মূলত রাজদ্রোহ, মূলত রাজদ্রোহ, দেশদ্রোহিতা, মানুষকে উস্কানি দেওয়া, এই ধরনের ইয়ে করে আর কি। রাজদ্রোহটাই প্রধান। হুম 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 হুম।
আর যেহেতু আমরা লাইব্রেরি, তাই জন্য বইয়ের কথা একটু বলতে ইচ্ছে করে। আমরা মানে আমি জানি শিশির করের একটা বই আছে নজরুলের, ওই ব্যান্ড নিষিদ্ধ নজরুল নাম দিয়ে। আর কোনো বইয়ের নাম তুমি এখানেও বলতে পারো বা পরে আমাকে মেসেজও করতে পারো। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। নিশ্চয়ই লাইব্রেরি সংঘের মানে সংগ্রহের মধ্যে তাদেরকে আহ, নথিভুক্ত করব। নিষিদ্ধ নজরুল বইটার নাম, সিদ্ধ নজরুল। হ্যাঁ, শিশির করের যে বইটা আছে নিষিদ্ধ নজরুল। আমি রফিকুল, হ্যাঁ, শিশির করে নিষিদ্ধ নজরুল, রফিকুল ইসলাম অবশ্যই পড়া উচিত। অরুণ কুমার সরকারের কাজটা খুব ভালো, অরুণ কুমার সরকার অবশ্যই পড়া উচিত বলে আমার মনে হয়। মানে পুরোনো কাজ, বাঁধনদার খুব ভালো কাজ আছে, বাঁধন সেনগুপ্ত, কিন্তু তাতে অজস্র ভুল আছে। আমি আমার কাজটায় বাঁধনদার কাজের ভুলগুলোও দেখিয়েছি। পুরোনো মানুষ, তথ্য জোগাড় করতে অনেক সমস্যা হয়েছে, কিন্তু অনেক সংকটের মধ্যে তিনি কাজটা করেছেন, এটাও ঠিক কথা, সেটাকে অ্যাকনলেজ করা উচিত। প্রচুর বাজে কাজও আছে নজরুলকে নিয়ে, সেগুলি আজকে না হয় নাই বললাম, ভালো কাজগুলির কথাই মূলত বললাম। প্রচুর ভুল, মিথ্যে, ভুয়ো কথাও রয়েছে। আরেকটি কাজ না বললেই নয়, সেটা হলো মুজফফর আহমেদের নজরুল স্মৃতি। আমার কাছে ওটা মোস্ট ভিভিড ওয়ার্ক, খুব খুব ভালো বই। ন্যাশনাল বুক এজেন্সি সম্ভবত। হুম, ঠিক আছে জয়দীপ, তাহলে আজকে বরঞ্চ শেষ করে ঠিক আছে। দেওয়া যাক। অর্ক, প্রচন্ড ভালো লাগলো, অশেষ ধন্যবাদ। এবং আমরা ধ্বনির জন্য তোমার একটা আমার কথা একটু এই শুনতে সমস্যা হচ্ছে। আর পেতে চাই। আর তাহলে আজকে এখানেই থামা যাক, পরে তোমার সাথে আবার কথা হবে। ধন্যবাদ, অনেক ধন্যবাদ। রেকর্ডিংটা বন্ধ করছি।